হ্যাঁ, মুন্না মন দিয়ে আমি কি বলছি তোমাকেই বলছি। যতক্ষণে হয়তো তুমি আমাকে জিজ্ঞেস করবে ততক্ষণে, মানে তুমি ধরো আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এইখানে বলেছো এখন আমি বলে দেবো, কিন্তু তুমি যতক্ষণে আমাকে জিজ্ঞেস করবে ততক্ষণে কি হবে, তুমি নিজের থেকে যদি দেখে নাও তাহলে যে মনে প্রশ্নটা জাগলো সেই প্রশ্নটার উত্তরটা তুমি যদি গুগল করে নাও বা অন্য কোথা থেকে বের করে নিতে পারো, তাহলে তোমার দুটো জিনিস লাভ হবে। একটা হচ্ছে তুমি সেলফ স্টাডি করতে শিখে যাবে, কারণ এটা কখনো পসিবল হবে না যে টিচার তোমাকে অলওয়েজ গাইড করবে। তুমি হয়তো আমার কাছে নেট সেট পাস করা পর্যন্ত থাকবে, তারপরে কি হবে, তারপরে তো পুরো বা কলেজে যখন পড়াতে যাবে তখন তোমাকে পুরোটাই সেলফ স্টাডি করতে হবে, নিজেকে মেটেরিয়াল খুঁজতে হবে, নিজেকেই কোয়েশ্চেন্স খুঁজতে হবে। মানে পিএইচডি করতে গেলেও যেটা করতে হয় যে নিজেকেই কোয়েশ্চেন্স খুঁজতে হবে, কোয়েশ্চেন্সটাও পাবে না। এখন তো তোমার মনে কোয়েশ্চেন্সটা জেনারেট হচ্ছে, তখন কোয়েশ্চেন্সটাও জেনারেট হবে না, নিজেকেই কোয়েশ্চেন্সটা ফর্মুলেট করতে হবে। তো একটা ডিফিকাল্ট চাই, এটা কিন্তু একটা মানে বিষয়। বা রিসার্চ করবে তুমি যখন, মানে আর্টিকেল লিখতে হবে, আর্টিকেল লিখবে, বইয়ে চ্যাপ্টার লিখবে, হ্যাঁ জার্নালে লিখবে, তো তখন মনে তোমাকে নিজের থেকে কোয়েশ্চেন জেনারেট করতে হবে। তো এখন তো কোয়েশ্চেন্সটা এসেছে, তুমি উত্তরটা হয়তো গুগল বললেই পাবে বা আমাকে জিজ্ঞেস করলে পাবে, তখন প্রশ্নটাও মনে আসবে না। তো এখন থেকে যদি এই প্র্যাকটিসটা তৈরি করতে পারো, সেটা সকলের জন্য বলছি, হ্যাঁ এটা শেখার বিষয়, যে যতক্ষণে টিচারকে জিজ্ঞেস করবে একটা ডিপেন্ডেন্সি রেখে দেবে অন্য কারো উপরে, ততক্ষণ তোমার কিন্তু তুমি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে না। তোমার চেষ্টা এটা থাকবে যে সেটা মনে প্রশ্ন জেগেছে সঙ্গে সঙ্গে সেই প্রশ্নটার সমাধান খোঁজো। কারণ ওটাকে যদি তুমি অন্য কারো উপর ফেলে দিয়েছো তাহলে উনি যতক্ষণে উত্তর দেবেন, বা উনি হয়তো ভুলেও যেতে পারেন বা হয়তো ইনঅ্যাপ্রোপ্রিয়েটও হতে পারেন, কিন্তু তুমি যদি সেটা সেলফ স্টাডি করো, সঙ্গে সঙ্গে যদি বের করো, তাহলে লাভ কি হবে, কোয়েশ্চেন্স মনে যেটা জেগেছে সেটা সঙ্গে সঙ্গে উত্তরটা পেয়ে গেলে নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে তুমি সেলফ স্টাডি করতে শিখে গেলে, যে সঙ্গে সঙ্গে তুমি পেলে, তাহলে কোয়েশ্চেন্সটা তোমার মনের ভেতর থেকে হারিয়ে গেল না। আর দ্বিতীয় হচ্ছে তুমি সেলফ স্টাডি করতে শিখে গেলে, সেলফ স্টাডি করতে শিখে গেলে তুমি কিন্তু মানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে সারা জীবনের জন্য। সো এটা হচ্ছে কিন্তু মাথায় রাখবে, তুমি কোয়েশ্চেন্সটা করলে, তুমি সবে জয়েন করেছো, এই সমস্ত ডিসিপ্লিন জানো না, তাই তোমাকে একটু বলে দিলাম। আর এখানে যে প্রশ্নগুলো তুমি করেছো সেগুলোর উত্তর দেখি কি আমি জানি কিনা। ইউএসএ, দেখতে পাচ্ছি না, ছোট অনেক লেখাগুলো, কি ব্যাপার। ইউএসএ এখানে রেসিডুয়ারি পাওয়ার স্টেটগুলোকে ইকুয়াল দেওয়া হয়েছে। হ্যাঁ, ইকুয়াল স্টেটগুলোকে তো ইকুয়াল দিয়েছে, বাট আমাদের এখানে ইন্ডিয়াতে রেসিডুয়ারি পাওয়ার্স অনলি ইউনিয়ন এনজয় করে। হ্যাঁ ঠিকই তো, তুমি এটা আমাকে মানে তুমি আমাকে এটা ইনফর্ম করছো না নিজেকে জিজ্ঞেস করছো আমাকে, মানে কি বুঝলাম না ব্যাপারটা, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। কোয়েশ্চেন্স মার্ক দাওনি, ফুল স্টপ নেই, কিছু নেই তোমার। সো এটা বোঝা মুশকিল, না এক্সক্লেমেটরি মার্কস আছে, না কোয়েশ্চেন্স মার্ক আছে, না তোমার ফুল স্টপ আছে। সো এটাকে একটু মেনশন করো, তাহলে আমার জন্য সুবিধা হবে। আনসার বললে ওকে, ফাইন ফাইন। চলো তাহলে চলে আসো আমাদের এখানে আলোচনায়, আমাদের এখানে আলোচনায় চলে আসো। আহ, আমাদের কোয়েশ্চেন্স গুলো আমি জানি না তোমরা কতজন সলভ করেছো, কালকে 24 জন ছিল, আর আজকে হয়ে গেল 10 জন। সো কি ব্যাপার তোমরাই ভালো বলতে পারবে, বাকিরা অনেকে তো শুনলাম নামাজ পড়তে গেছো, তো যাই হোক এটা এখন ব্যালেন্স করতে হবে, ওটাও শিখতে হবে। আমরা শুরু করি, মেনুয়াইল আমাদের আলোচনা, ওরা নিজেরা ভিডিও দেখে নেবে। চলে আসো এখানে, আমাদের আলোচনার প্রথম প্রশ্ন কি আছে দেখো, হুইচ অ্যামং দ্য ফলোইং কান্ট্রিজ দ্য কনস্টিটিউশন কনস্টিটিউটিভস লিভস দ্য রেসিডিউরি পাওয়ার্স। কনস্টিটিউটিভস মানে এখানে একটা সংবিধানেরই কথা বলছে, লিভস দ্য রেসিডিউরি পাওয়ার্স উইথ দেয়ার স্টেটস। তো এটা হচ্ছে ইউএসএ হবে। ইউএসএ তার পাওয়ারগুলো হচ্ছে স্টেটের হাতে ছেড়ে দেয়, ঠিক আছে, স্টেটের হাতে ছেড়ে দেবে। কানাডাতেও হবে না, ইউনিয়ন হবে, গতকালই তোমাদের বলেছিলাম। কানাডা ইন্ডিয়া ইউনিয়নের হাতে ছড়ে দেয়, তাহলে 1 নাম্বারটা হবে, 2 নাম্বারটা হবে না, দেখো কোনটা। 1 নাম্বার হবে, 2 নাম্বার হবে না, তো এটা তো হবে না। এটা 1 নাম্বার হবে, 2 নাম্বার হবে না, এটা তো হবে না। 1 নাম্বার হবে, 2 নাম্বার, এটাও তো হবে না, তাহলে পড়ে থাকলো এটা। 1 নাম্বার হবে, 2 নাম্বারটা শুধু এখানে নেই, বাকি সমস্ত কিছু আছে। সো দেখবে সবগুলোর উত্তর না জানা থাকলেও কিন্তু উত্তরটা বেরিয়ে আসছে। সো এটা হবে, বাকিগুলো ইভেন আমরা জানিও না ঠিক করে, ঠিক আছে। সো আমরা এগুলো পরে যখন পড়বো, এই টপিকগুলোতে আসবো, তখন আমরা এগুলো দেখে নেবো। 2 নম্বর হচ্ছে কি দেখো, এখানে বলছে মেরিট সিস্টেম অফ রিক্রুটমেন্ট ইন ইউএসএ ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ইন দ্য ইয়ার, এটা হচ্ছে 1883। মেরিট সিস্টেম গল্পটার সাথে একটা, এই কোয়েশ্চেন্সটার সাথে একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যোগ আছে, কেউ জানো এই যোগটা কি? কেউ জানো? টাইম পিরিয়ডটা দেখে কিছু মনে পড়ছে? কে বলতে পারে? 1883 টাইম পিরিয়ড দেখে কি মনে পড়ছে? কি মনে পড়ছে বলো। স্যার ওই যে ওই ট্রানজিশন গুলো যে ফার্স্ট পিরিয়ড সেকেন্ড মানে ইয়ে ওইগুলো 5টা ভাগে যেটা ভাগ হয়েছিল তাহলে ওটা। পাঁচটাতে পাঁচটাতে যাচ্ছ কেন? পাঁচটাতে আমি বললাম টাইমটা দেখে কি মনে হচ্ছে, মানে ইয়ারটা দেখে কি মনে হচ্ছে? টাইম তো অনেক, ওটা তো 1970 সাল পর্যন্ত, ওটাতে গিয়ে কি করবে? ওই প্যাসিফিক 1983-র আশেপাশে কি ঘটেছিল?
কিছু রিকল করো? না, তোমরা গল্প পড়ো না, শুধু খালি নাম্বার মুখস্থ করে চলে যাও, খালি কোয়েশ্চেন্স মুখস্থ করে চলে যাও। মুখস্থ করলে হবে না, কিন্তু গল্পগুলো জানতে হবে। গল্প না জানলে তো তুমি সব মুখস্থ মাথায় রাখতে পারবে না, তুমি ভুলে যাবে। 3 মাসের জন্য 6 মাসের জন্য যদি তুমি আউট হয়ে যাও পড়াশোনা থেকে, এই ধরনের পড়াশোনা থেকে, তুমি সব ভুলে খেয়ে নেবে। 1887-এর ডাইকোটমির গল্পটাও অনেক পড়ে, ঠিক আছে। মানে ইয়েতে মানে উইড্রো উইলসনের যে ইয়েটা বের হলো, উইড্রো উইলসনের যে আর্টিকেলটা বেরিয়ে হলো, সেটা কত সালে বেরিয়েছিল? 1887-এই বেরিয়েছিল বোধহয়, তাই না? তো সেখানে আমরা কি দেখেছি, যে সেখানে প্রথম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বলতে পারো যে ডাইকোটমি কি, মানে শুরুটাই তো তখনই হলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্মটাই তখন হচ্ছে, যে এটাকে বলা হলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্মটাই আমরা সেই সময়টাতে দেখতে পাচ্ছি। মানে ডাইকোটমির গল্প তো অনেক পড়ে, মানে এটা সেকেন্ডারি। প্রাইমারিটা হচ্ছে, প্রাইমারি বিষয়টা, ইনফরমেশনসটা হচ্ছে যেটা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে সেই সময় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্ম হচ্ছে। কেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্ম হচ্ছে? তার কারণ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের এফিসিয়েন্সির মধ্যে একটা খামতি ছিল, এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনের মধ্যে একটা খামতি ছিল। তো আগে আমরা যেটা দেখতাম সেটা হচ্ছে কি, যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে পাবলিক এবং হচ্ছে পলিটিক্স, অর্থাৎ একদিকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আর অন্যদিকে পলিটিক্স, দুটো মিলে কাজ করতো। অ্যাডমিনিস্ট্রেশন আর পলিটিক্স এই দুটো মিলে সেখানে কাজ করতো। কিন্তু যখন এই যে দেখো, তোমাদের একটা লিস্ট দিয়েছি, কোয়েশ্চেনগুলো আমি আলোচনা করলাম না অবশ্য, আমি এটা ক্লাসের শেষেই তাহলে করে দেবো একবার। মেটেরিয়ালটা স্টাডি করা দরকার আমাদের সবার আগে। গারফিল্ডের নামটা তোমরা ওখানে পাবে, দেখো তাকে হত্যা করা হয়েছিল, প্রেসিডেন্ট গারফিল্ড নামটা দেখো, মেটেরিয়ালটা দিয়েছি সেখানে গতকাল। দেখো প্রেসিডেন্ট গারফিল্ডকে দেখবে 81-এর দিকে হত্যা করা হচ্ছে। তিনি 6 মাস পদে ছিলেন সেই সময়ে, দেখবে 6 মাস হতে না হতে তাকে হত্যা করা হয়েছিল। তার কারণ কি ছিল? তাকে হত্যা করার কারণ হচ্ছে এটাই ছিল সেই সময়, যে ইউএসএ তে সেই সময় আমরা দেখতে পাবো যে একটা প্যাট্রোনেজ সিস্টেম ছিল। প্যাট্রোনেজ সিস্টেমটা কি জানা আছে কারো? প্যাট্রোনেজ সিস্টেম না, প্যাট্রোনেজ সিস্টেম বলে এটাকে, এটা কি সিস্টেম বলে, যে এটা আমরা ভুলছি, এটা আমি যে দলের রাজনৈতিক নেতা নেত্রীদের বা দলীয় যারা কর্মী আছে তাদেরকে অ্যাডমিনিস্ট্রেশনের পোস্টগুলো অফার করা, তাদেরকে অ্যাডমিনিস্ট্রেশনের পোস্টে বসিয়ে দেওয়া। সিস্টেম অফ স্পয়েল কি স্যার? স্পয়েল সিস্টেম, স্পয়েল সিস্টেম আমাকে একটু কনফিউশন হচ্ছে, একটু সিস্টেম অফ স্পয়েল, আমার কনফিউশন হচ্ছে, একটু দেখতে হবে। তো প্যাট্রোনেজ সিস্টেম, সম্ভবত প্যাট্রোনেজ সিস্টেম হবে। তো সেখানে আমরা কি দেখতে পাবো, যে প্যাট্রোনেজ সিস্টেম বোধহয় সম্ভবত সেখানে ছিল। তো যে এইরকম ভাবে আমরা দেখতে পেয়েছি যে যেহেতু হতো, তো যারা রাজনৈতিক ক্ষমতায় বসতো তারা তাদের নিজেদের দলীয় কর্মীদের সেখানে পোস্টে বসিয়ে দিত। যেহেতু তারা পোস্টে বসিয়ে দিত, তা আমরা কি দেখেছি, যে সেখানে তারা তাদের নিজেদের মধ্যে এফিসিয়েন্সির একটা বড় অভাব ছিল, অর্থাৎ তাদের কার্যক্ষমতা একটা এত ভালো ছিল না। যে পোস্টে তাকে বসিয়ে দেওয়া হয়েছে সেই পোস্টের কাজগুলো করার জন্য সে ইনক্যাপেবল, বা অনেক সময় সে দুর্নীতি করছে, সে কিন্তু সেটা আলটিমেটলি, বা স্বজন পোষণ করছে সে নিজেও এসে কাজগুলো করার সময়, কিন্তু সেটা দিয়ে দেশের উন্নতি হচ্ছে না। বিশেষ করে সেই সময় ইউথদের যে ডিমান্ডসগুলো ছিল, আনএমপ্লয়মেন্ট একদিকে জেনারেট হচ্ছে, অন্যদিকে মানে মার্কেটের যে ডিমান্ডস, যে আরো অনেক বেশি এফিসিয়েন্ট লেবার চায়, তো কোথাও গিয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেটা ইনশিওর করতে পারছিল না। সো আমরা দেখেছি সেই সময় দেখবে একটা ইউথ, কোনো একটা কম বয়সী ছেলে দেখবে, সে তখন ওই প্রেসিডেন্টকে হত্যা করেছিল। তো যখন সে প্রেসিডেন্টকে হত্যা করে, তখন তার কারণ হিসেবে এগুলোই বেরিয়ে এসেছিল, যে সে বিউরোক্রেসির উপরে তার একটা এই ধরনের বড় একটা ক্ষোভ আছে। সেখান থেকেই পরবর্তীকালে যখন উইড্রো উইলসন এখান থেকেই তিনি একটা শিক্ষা নিলেন বলতে পারো, বা তারা আলোচনায় নিয়ে আসলেন। তিনি বলার চেষ্টা করলেন যে পলিটিক্স থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে পলিটিক্সকে সেপারেট করতে হবে, ডাইকটমি করতে হবে, বিভাজন করতে হবে। তো সেই প্রসঙ্গেই এটা কিন্তু এসেছিল, এবং এটাই আমরা সেই সময় জানি। তারপরে তোমরা দেখতে পাবে যে এই তখন থেকেই তোমরা দেখতে পাবে যে মেরিট সিস্টেম চালু হলো। যখনই বলা হলো যে সেপারেট সিস্টেম হবে, যে প্রশাসন থেকে হচ্ছে রাজনীতিকে আলাদা করা হবে, মানে আর রাজনৈতিকভাবে রিক্রুটমেন্ট কিছু হবে না, একেবারে রিক্রুটমেন্টগুলো এখন মেরিট বেসিসে হবে। মেরিট বেসিসে, যে যদি তোমার যোগ্যতা থাকে তুমি সেখানে সুযোগ পাবে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করার জন্য, নইলে পাবে না। আজকে যেটা হচ্ছে, এখনকার দিনে যেটা দেখছি, যদিও আমাদের এখানেও স্বজন পোষণ তো আমরা অনেক দেখি, টাকা দিয়ে ঘুষ পাইয়ে দেওয়া, নিজেদের লোকগুলোকে বসিয়ে দেওয়া, এগুলো আমরা অনেক দেখতে পাই, তাই না? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এগুলো দেখতে পাই। কিন্তু সেই সময় কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি পরিমাণে হতো। ইউএস মানে তার আরো অনেক বেশি পরিমাণে হতো, সেটা জানোই, এবং অনেকটা পুরনো গল্প যেহেতু। তো স্বাভাবিকভাবে আজ থেকে 150 বছর আগের কথা ধরে নাও এক প্রকার। তো স্বাভাবিকভাবে এইগুলো কিন্তু
বেশি হতো। তো এই জায়গা থেকে তখন তারা বলার চেষ্টা করলো যে না, অ্যাডমিনিস্ট্রেশনকে এফিসিয়েন্ট বানাতে হবে যাতে করে ইউথদের যে ডিমান্ডস আছে, দেশের যে ডেভেলপমেন্ট সেটা ইনশিওর করা যায়, এবং এই কারণে রাজনীতিকে এখানে বিচ্ছিন্ন করতে হবে, যে রাজনৈতিক স্বজন পোষণে আর কোনো রিক্রুটমেন্ট হবে না। তখন থেকে আমরা দেখতে পাবো যে মেরিট সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো এই প্রসঙ্গেই সেটা কিন্তু আলোচনাটা আসে। তুমি এসএমএস দেখো, আমি এসএমএস করেছি হোয়াটসঅ্যাপে। তো এটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাবে যে, যাই হোক, এটা তো 3 নম্বরে চলে আসো। 3 নম্বর কি বলছে? ইন ইউএসএ দ্য অথরিটি টু রেগুলেট দ্য ফরমেশন অ্যান্ড রিজলিউশন অফ ফেডারেল ডিপার্টমেন্ট ইজ ভেস্টেড ইন দ্য ইউএসএ। কি বলছে? বলছি গ্রুপ যাচ্ছে ওয়েবসাইট, কি করে হবে এত বোকা বোকা কথা করলে? কি আছে এখানে? প্রশ্নটা দেখো কি বলছে। ইন ইউএসএ দ্য অথরিটি টু রেগুলেট দ্য ফরমেশন অ্যান্ড রিজলিউশন অফ ফেডারেল ডিপার্টমেন্ট ইজ ভেস্টেড ইন USA the authority to regulate the formation and dissolution of federal department is vested in। তো এখানে ফেডারেল ডিপার্টমেন্ট মানে যুক্তরাষ্ট্রীয় যে সমস্ত বিভাগগুলো আছে, সেই বিভাগগুলোর গঠন করা এবং সেই বিভাগগুলোকে ভেঙে দেওয়ার দায়িত্বটা কিন্তু পার্লামেন্টের হাতে দেওয়া হয়েছে। কারণ পার্লামেন্ট হচ্ছে একটা ফেডারালিজমের একটা, বলতে পারো যে একটা কমন একটা ইনস্টিটিউশন। সে নিজেই এখানে সেটাকে কিন্তু কাজেই তৈরি করার ভূমিকাটা পালন করবে। যাই হোক, এগুলো দেখে নিও। এরপরে এখানে দেখে নাও কি বল। 4 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোইং ইভেন্টস? ফরমেশন অফ আমেরিকান ফেডারেশন, ক্রিয়েশন অফ সুইস ফেডারেশন, এস্টাবলিশমেন্ট অফ কানাডিয়ান ফেডারেশন, এমার্জেন্স অফ কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া। তো এখানে সিকোয়েন্সটা তোমরা তখনই জানতে পারবে যখন বাকিদের সম্পর্কে তোমরা পড়বে। কিন্তু এখানে ফরমেশন অফ আমেরিকান ফেডারেশনের যখন কথা বলছে তখন এটা ভালো করে বুঝে নাও যে আমেরিকার ফরমেশনটা হয়েছিল 1776 সালে। আমেরিকার ফরমেশনটা হয়েছিল 1776 সালে। স্বাধীনতা বিপ্লব তখন হয়েছে, তারপরে তাদের এগ্রিমেন্ট হয়েছে এবং তারপর তারা স্বাধীনতা লাভ করেছে। সো এগুলো বাকিগুলো যখন আমরা পড়বো তখন পেয়ে যাবো। এখানে শুধু এটা জেনে নাও যে 1776 সালে এরা স্বাধীনতা লাভ করেছে, তারপর থেকেই কিন্তু আমরা এদের এই ফেডারেশনের একটা ফর্মে কিন্তু দেখতে পেয়েছি। তো 1776-এর টাইম পিরিয়ডটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে তোমরা দেখবে যে এই টাইম পিরিয়ডটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্বাধীনতার কনসেপ্টের পার্সপেক্টিভ থেকে। আবার তোমরা দেখতে পাবে যে 1789 সালে 1789-এ যেটা ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছিল সেটাও কিন্তু অনেক সময় সিকোয়েন্সে জানতে চায়। সো এগুলো ভালো করে মাথায় রেখো। বাকিগুলো যখন কনস্টিটিউশনে আসবে তখন পাবে তোমরা, কোয়েশ্চেনসটা রিপিট হবে অবশ্যই। দ্য মোস্ট পাওয়ারফুল সেকেন্ড চেম্বার ইন দ্য ওয়ার্ল্ড ইজ, গতকালই তোমাদের বলছিলাম যে আমেরিকান সেনেট যে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় শক্তিশালী যে সেকেন্ড চেম্বার আছে, যেটাকে আপার হাউস বলা হচ্ছে বা সিনিয়রদের হাউস বলা হচ্ছে, সেটা হচ্ছে আমেরিকার সেনেট। তো এগুলো একেবারে ইনফরমেটিভ, আর নতুন করে কিছু ফিলোসফি নেই এখানে। Advance the following US presidential doctrines in the chronological order. Advance the following US presidential doctrine in the chronological order. তো এইগুলো তুমি যদি ওই প্রেসিডেন্টের লিস্টটা দেখে নাও তাহলে তোমরা এটা বুঝতে সুবিধা হবে তোমাদের। তো এখানে সবার শেষে যেটা হবে সেটা হচ্ছে, দেখো বুশ আছে, বুশ। তাহলে এখানে মানে বুশের নামটা মানে সবগুলো জানার দরকারও পড়ে না, কিছু সিকোয়েন্সটা ভালো করে একটু বুঝে বুঝে পড়লে, গল্পগুলো একটু জানলে, ওই সময়কার কখন কি ঘটেছিল, তাহলে দেখবে নামগুলো মনে থাকে। তো বুশ ছিল, আমরা এখানে বুশ ডক্ট্রিনের যখন কথা বলছে, তুমি যদি এক্সাক্ট জানাও না থাকে তোমার বুশের ডক্ট্রিনটা ঠিক কি, তাহলে কারণ ডক্ট্রিনটা জানাটা এই কারণেও প্রয়োজন, কারণ দুজন বুশ ছিলেন, বুশ সিনিয়র এবং বুশ জুনিয়র। বুশ সিনিয়র ছিলেন সম্ভবত 1996-এর দিকে, আর বুশ জুনিয়র 2004 থেকে 2008 পর্যন্ত তিনি পাওয়ারে ছিলেন। হ্যাঁ, 2004 থেকে 2008 পর্যন্ত। সো দেখবে এইরকম একটা সময়ে মানে বুশ যেহেতু পাওয়ারে ছিলেন এবং তারপরে আর কেউ নেই, তারপরে সব আগে আছে এগুলো, তাহলে লাস্ট হবে এখানে 3। তাহলে 3 নাম্বার যেখানে শেষে আছে সেটা উত্তর হওয়া উচিত। সো 3 দেখো এখানে 2 জায়গাতে আছে। বাকি এখানে তাহলে আমাদের বুঝতে হবে কি, বাকি আমাদের এখানে বুঝতে হবে এই রোনাল্ড রেগানের নামটা তোমরা এটাও পড়া
পেয়েছো, তোমরা জানো যে রোনাল্ড রেগান হচ্ছে আমাদের, যিনি হচ্ছেন ওই আমেরিকার, যিনি হচ্ছে লিবারালাইজেশনের কাজটা করেছিলেন, রোনাল্ড রেগান। তো রোনাল্ড রেগানও পেয়ে যাচ্ছ, তাহলে দেখো একের পরেই কিন্তু 3 হবে। একের পরেই যদি 3 হয় তাহলে এটাও মেলাও, একের পরে এখানে 3 আছে, কিন্তু এখানে একের অনেকটা পরে 3 আছে, কিন্তু বাকি নামগুলো তো আমরা জানি জেনারেলি অনেক আগে, কারণ মানে ট্রুম্যান ডক্ট্রিন তোমরা জানো যে কোল্ড ওয়ারের পিরিয়ডে, তাহলে এমনিতেই তোমরা এটা বুঝতে পারছো, যদি জাস্ট এই গল্পগুলো যদি জানা থাকে তাহলে তোমরা জানো যে ট্রুম্যান ডক্ট্রিন হচ্ছে 1946 এর দিকে আসছে। যখন যখন থেকে ঠান্ডা যুদ্ধ শুরু হচ্ছে তখন আমরা জানি যে গোটা বিশ্ব জুড়ে এখানে সোভিয়েত ইউনিয়নের যে হচ্ছে যে এক্সপেনশন, সোশ্যালিজমের যে এক্সপেনশন, সেটাকে রোধ করার জন্য দেখবে ইউরোপকে যে সাহায্য সহযোগিতা করেছিল, সেই ভাবনা থেকেই এখানে এই ডক্টরিনটা এসেছিল, এটা আমরা জানি। তাহলে এইরকম ভাবে সিকোয়েন্সটাও যদি তুমি সাজাও তাহলেও কিন্তু হবে যে প্রথমে হচ্ছে তো 2 তো হবেই, তারপরে আসবে 1, তারপরে আসবে 3, তাহলে 2, 1, 3 দেখো সিকোয়েন্সে কোথায় আছে, 2, 1, 3 এখানে সিকোয়েন্সটা আছে, আবার কিন্তু এখানে শেষের দিকে তো আমরা জানি যে 3টা হবে, কিন্তু এটা তাহলে হবে না, তাহলে 2, 1, 3 দেখো এখানে সবার দিকে এটা মিলছে না, কিন্তু শেষে আবার 3 আছে, তার মানে কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এটা হবে। 2, 1, 3 সিকোয়েন্সে আছে, মাঝখানে শুধু 4টা আছে। সো এক্সাক্ট না জানা থাকলেও, গল্পগুলো জানা থাকলেও তোমার কিন্তু দেখবে এগুলো করে আসাটা খুব ইজি। বাকি এগুলো যখন প্রেসিডেন্টের লিস্টটা ধরে পড়াবো আরেকবার তোমাদের, পড়াইনি যদিও লিস্টটা তোমাদের, তখন আমি এটা আরেকবার বলে দেবো। এরপর চোখ রাখো এখানে, হুইচ অফ দ্য ক্রিটিসিজম অফ ফেডারেল গভর্নমেন্ট আর ভ্যালিড, ফেডারেল গভর্নমেন্ট সম্পর্কে কোন সমালোচনাটা হচ্ছে কিন্তু সঠিক। কি বলছে, গিভ ইউর আনসার বাই ইউজিং কোডস গিভেন বিলো দিস স্টেটসমেন্ট, ডিসিশনস ইন ইট আর কমপ্লেক্স অ্যান্ড টাইম কনজিউমিং, ডিসিশনস ইন ইট আর কমপ্লেক্স অ্যান্ড টাইম কনজিউমিং। ঠিক, যে ফেডারেল যখনই হয়ে যাবে তখন সেখানে সিদ্ধান্তটা নেওয়াটা কি হবে, সিদ্ধান্ত নেওয়াটা অনেকটা জটিল হয়ে যায় এবং অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায়। তো জটিল এবং সময় সাপেক্ষ হয় এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ ফেডারেল মানে অনেকগুলো ইউনিট, 50টা ইউনিট, ওদের দেশের যদি কথা বলি তাহলে 50টা ইউনিট, তাহলে 50টা ইউনিটকে এক জায়গায় এক টেবিলে নিয়ে এসে আলোচনা করলে সময় নিতে তো অনেকটা অসুবিধা হবে, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো স্বাভাবিকভাবে এবং জটিলও হয়ে যাবে, এক একজন এক এক রকমের অপিনিয়ন দেবে, তো মুশকিল হয়ে যাবে, তাই না? তো কমপ্লেক্সিটিটা বাড়তে পারে, তো এটা তো ঠিকই হবে। তারপরে এখানে কি বলছে, তারপরে তাহলে এই এই সমালোচনাটা ঠিক, আমরা জানি যে হ্যাঁ এই সমালোচনাটা একেবারেই ঠিক। ইট প্রডিউসেস কনফ্লিক্ট বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, এটাও ঠিক, যে যত বেশি কি হবে, যে বিভাজন হবে তত বেশি তাদের মধ্যে, বা যত বেশি মানে এইরকম অটোনমাস ইউনিট থাকবে তাদের মধ্যে কনফ্লিক্ট, তাদের মধ্যে মানে ডিফারেন্স, এগুলো স্বাভাবিকভাবে উঠে আসবে, তাহলে এটাও ঠিক আমরা জানি। তারপর বলছে ইট ইজ অ্যান এক্সপেন্সিভ ফর্ম অফ গভর্নমেন্ট, এটাও ঠিক, এক্সপেন্সিভ ফর্ম অফ গভর্নমেন্ট। তার কারণটা কি, তার কারণ হচ্ছে যে অনেকগুলো ইউনিট তো আলাদা আলাদাভাবে ডিসিশন নেবে। যেমন দেখবে আমাদের এখানে হেলথ ইস্যু যদি বলো, তাহলে দেখবে হেলথ ইস্যু মমতা ব্যানার্জি একটা নিয়ে এসেছে, অর্থাৎ আয়ুষ্মান ভারত যখন সেন্ট্রাল গভর্নমেন্টে নিয়ে আসলো, সেন্ট্রাল গভর্নমেন্টে যখন আয়ুষ্মান ভারত আসলো, তখন দেখবে সেটার শুধুমাত্র নরেন্দ্র মোদীর ছবিটাকে অত বড় করে রাখা হয়েছে কেন কার্ডের মধ্যে, বা কার্ডের যে কার্ডটিকে যখন ওই ইয়ের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, উপভোক্তার কাছে যখন পৌঁছে দেওয়া হচ্ছে বা মানুষের বাড়ি বাড়ি যখন পৌঁছে দেওয়া হচ্ছে, তখন নরেন্দ্র মোদীর ছবিটা ওখানে বড় করে রাখা হয়েছে কেন? কারণ রাজ্য সরকারও তো সেটা তো টাকা দেয়, তো নরেন্দ্র মোদীর ছবিটাই অত বড় করে কেন থাকবে? এই অভিযোগ তুলে সেখানে দেখবে প্রকল্পটাকে বন্ধ করে দিল। তাহলে এখন তার বিরুদ্ধে এখন সরকার আবার কি করলো, নিজের প্রকল্প নিয়ে আসলো। তো সেই প্রকল্প যখন নিয়ে আসছে তখন দেখা যাচ্ছে যে সেখানে কেন্দ্রের টাকাও বরাদ্দ হচ্ছে, আবার এদের টাকাও বরাদ্দ হচ্ছে। তো অনেকটা কি হচ্ছে এখানে, মানে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে বিষয়গুলো, সার্ভিসগুলো এরকম ভাবে, অর্থাৎ টাকার খরচার সংখ্যাটা অনেকটা বেড়ে যাচ্ছে। তো এগুলো হয়, এগুলো আমরা জানি। তো 1, 2, 3 এই কারণে ঠিক। ইট প্রোভাইডস নো অপরচুনিটি ফর এক্সপ্রেশনস অফ ডাইভার্সিটিস, ইটস প্রোভাইডস নো অপরচুনিটি ফর এক্সপ্রেশনস অফ ডাইভার্সিটি, না, নো অপরচুনিটি বলেছে, এটা তো নয়, অপরচুনিটি দেয়, অর্থাৎ যে বিভিন্নতা আছে একটা দেশের মধ্যে, সেই বিভিন্নতাগুলোকে বৈচিত্র্যময়তা যেটাকে বলছে, তো সেই বৈচিত্র্যময়তার যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তির সে সুযোগটা কিন্তু পায়। কেন? কারণ তার স্বাধীনতা আছে, প্রত্যেকটা আলাদা ইউনিটের আলাদা আলাদা রকম স্বাধীনতা আছে, আলাদা আলাদা তখন তাদের নিজেদের ডাইভার্সিটি আছে, তো সেগুলো তাদের যে বহিঃপ্রকাশ ঘটাতে তারা নিজেদের মতো পারবে, সেটাই স্বাভাবিক কথা। কিন্তু এখানে নো শব্দটি বলার মধ্য দিয়ে এখানে কিন্তু ব্যাপারটা ভুল হয়ে গেল, সো এই নোটা হবে না, সো এটা এই কারণে ভালো করে বুঝতে হবে। চলে আসে এখানে 4 নম্বর কোয়েশ্চেন্স, ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি কমিশনস আর ফাউন্ড ইন, ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি কমিশনস আর ফাউন্ড ইন, এটা হচ্ছে ইউএসএ। রেগুলেটরি কমিশনস মানে হচ্ছে নিয়ন্ত্রণকারী যে সমস্ত সংস্থাগুলো আছে, নিয়ন্ত্রণকারী সংস্থা। তো ইন্ডিপেন্ডেন্ট নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো দেখবে আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা রকম ভাবে আছে। তো এটা দেখবে অনেকটা এটা মানে সাধারণ কোয়েশ্চেন্স হয়ে যায় ফেডারালিজমের পার্সপেক্টিভ থেকে, তো একটু কমন সেন্সের কোয়েশ্চেন হয়ে যায়। টপিকটা একবার বুঝে নিলে তোমরা দেখবে বাকি কোয়েশ্চেন গুলো সবই তোমাদের কমন সেন্সের বিষয় হয়ে যাবে। 9 নম্বর দেখো কি বলছে, ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি কমিশন, এটাও একটা, ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি কমিশন আইআরসি ইজ অ্যান অর্গানাইজেশনাল সেটআপ অফ ইউএসএ। রিপিট কোয়েশ্চেন্স, হুইচ অফ দ্য ফলোইং কেস
overturned the decision of Roe versus Wade case of 1973 কারেন্ট অ্যাফেয়ার্সে দিয়েছিলাম তোমাদের। এটা হচ্ছে রো ভার্সেস ওয়েডসে যেটা এসেছিল, রো ভার্সেস ওয়েড 1973 সেটা হচ্ছে কি ডবস ভার্সেস জ্যাকসন্স উইমেন হেলথ অর্গানাইজেশনস। তো ওভারটার্ন করেছিল আর কি। এগুলো ডিটেলসে সেই সময় বলেছি, এখন আর ডিটেলসে যাচ্ছি না, জাস্ট একটু মুখস্থ করার বিষয়। আর এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, একটু দেখে নিও রো ভার্সেস ওয়েডসে কি হয়েছিল। কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু আমাদের কোয়েশনস নয়, তা আমি মানে পিওয়াই কিউ নয়, তাই এত ডিটেলসে গেলাম না। আর একবার যেহেতু হয়েছে, সো পিওয়াই কিউগুলো দেখে নিলেও তোমরা পারবে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? জেএনইউ এমএতে 2020-তে এসেছে। কি বলছে দেখো, ওয়েস্টমিনিস্টার মডেল Westminster model is of looser separations of power. Looser separation মানে লুজার সেপারেশনস মানে হচ্ছে কি লুজ মানে কি, মানে টাইট নয়, এত সেপারেশন অফ পাওয়ারটা টাইট নয়, বরং লুজ মানে হালকা। মানে এক কথায় সহজভাবে যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার নেই বললেই চলে, সেপারেশন অফ পাওয়ার নেই বললেই চলে। তাহলে ওয়েস্টমিনিস্টার মডেল আমরা কাকে বলি না, ব্রিটেনের যে মডেলটা, ব্রিটেনের যে পার্লামেন্টারি মডেল, সেটাকে ওয়েস্টমিনিস্টার মডেল বলি। কেন? কারণ ওটা ওই জায়গার নামে এটা আসলে পরিচিত হয়েছে, যেখানে তাদের পার্লামেন্টটা অবস্থিত সেই জায়গাটিকে বলা হয় ওয়েস্টমিনিস্টার। এই ওয়েস্টমিনিস্টারের একজন 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 আমাদের ফিলোসফার হচ্ছে, তিনি কিন্তু ইলেক্টেড হয়েছিলেন। নামটা বলতে পারবে? আমরা তাকে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে পড়ে এসেছি। ওয়েস্টমিনিস্টার কনস্টিটিউয়েন্সি থেকে তিনি ইলেক্টেড হয়েছিলেন, জানা আছে? জন স্টুয়ার্ট মিল। তো যাই হোক, তিনি 2 বছরই পদে ছিলেন, তারপরে তিনি হেরেও যান। সো ওয়েস্টমিনিস্টার মডেল তো ওই জায়গার নামে পরিচিতি লাভ করেছে, এবং তাদের মডেলটা বলছে সেখানে যে তাদের হচ্ছে কি, যে ওই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তাদের রয়েছে, যে পার্লামেন্টে এখানে যে মেজরিটি পার্টি বেসিক্যালি তারাই গিয়ে হচ্ছে গভর্নমেন্ট ফর্ম করে, এবং তাদের দেশে সেখানে রাজা বা রানী থাকলেও তার হাতে ক্ষমতা নেই, ক্ষমতাগুলো রয়েছে সেখানে এক্সিকিউটিভের হাতে, এবং এক্সিকিউটিভ সেখানে রেসপন্সিবল থাকে কিন্তু পার্লামেন্টের কাছে, এবং এই এক্সিকিউটিভরা পার্লামেন্টারি একটা পার্ট। তো এই ঘুরিয়ে ফিরিয়ে এই কারণে এই বিষয়গুলোকে বলা হচ্ছে কি যে পার্লামেন্টারি মডেল অফ ডেমোক্রেসি, তো ওয়েস্টমিনিস্টার মডেল নামে যেটা পরিচিত। তো সেখানে যেহেতু যারা এক্সিকিউটিভ তারা যেহেতু লেজিসলেচারেরই একটা পার্ট, তো স্বাভাবিকভাবেই, এবং তারা যেহেতু এদের কাছে রেসপন্সিবল থাকে, তো স্বাভাবিকভাবে বলা যেতেই পারে এটা যে তাদের দেশে কিন্তু সেপারেশন অফ পাওয়ারটা নেই। যেমন আমেরিকাতে আছে যে পার্লামেন্টের সদস্য না হলেও কোনো অসুবিধা নেই, যে পার্লামেন্টের সদস্য হতেই হবে তা নয়। যেমন দেখবে যারা এখানে এখন যারা ক্যাবিনেটের ক্ষমতা হোল্ড করছে, তারা কিন্তু কেউ কিন্তু পার্লামেন্টের সদস্য নয়। আবার তোমরা এটাও দেখতে পাবে, কেউ মানে কি অনেকেই নয়, আবার তোমরা এটাও দেখতে পাবে যিনি রাষ্ট্রপতি তিনি কিন্তু পার্লামেন্টের সদস্য নন, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু পার্লামেন্টের সদস্য। সো এই কারণে কিন্তু এই দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। বি নাম্বার বলছে আমেরিকান মডেল ইজ বেসড অন রিজিড সেপারেশন অফ পাওয়ার। এটাও ঠিক, রিজিড সেপারেশন অফ পাওয়ার, তাই না? এটা আমরা জানি, রিজিড সেপারেশন অফ পাওয়ার। তো যে একটা ক্ষমতা বিভাজনগুলো খুব মানে স্ট্রিক্ট, খুব মানে জটিল বলতে পারে এক প্রকার, যে যেমন আমেরিকার প্রেসিডেন্ট যেমন পার্লামেন্টে আসতে পারবে না, হ্যাঁ, এইরকম একটা বিষয়। কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী বা আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু পার্লামেন্টারি পার্ট। তো এই কারণে বলা হচ্ছে রিজিড। সি নাম্বার কি বলছে দেখো, দ্য স্কোপ অফ জুডিশিয়াল রিভিউ প্রসেস হ্যাজ বিন এক্সপ্যান্ডেড বাই দ্য হায়ার জুডিশিয়ারি ইন ইন্ডিয়া। দ্য স্কোপ অফ জুডিশিয়াল রিভিউ the scope of judicial review process has been expanded by the higher judiciary in India. The scope of judicial review process has been expanded by the higher judiciary in India. হ্যাঁ, আমরা এটা জানি যে আমাদের দেশে যে সুপ্রিম কোর্ট আছে, সেই সুপ্রিম কোর্ট হায়ার জুডিশিয়ারি হিসেবে কনসিডার হয়। তো সেই জুডিশিয়াল ইনস্টিটিউশন হিসেবে কনসিডার হওয়ার দরুন আমরা দেখতে পাবো যে তার কাছে ক্ষমতা আছে যে তিনি জুডিশিয়াল রিভিউ করতে পারে, এবং এটাকে এক প্রকার বলতে পারে এক্সটেন্ড করিয়ে নিয়ে গিয়ে এমন জায়গায় নিয়ে চলে গেছে যেটাকে বলা হচ্ছে জুডিশিয়াল অ্যাক্টিভিজম। তো জুডিশিয়াল রিভিউয়ের জায়গাটা অনেক সময় জুডিশিয়াল অ্যাক্টিভিজমের কাছেও পৌঁছে গেছে। তো আমাদের দেশে এটা যেমন দেখতে পাই, আবার আমেরিকাতেও এই জিনিসটা কিন্তু আছে। ডি নাম্বার দেখো কি বলছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ইজ নট বেসড অন ডক্ট্রিন অফ চেকস অ্যান্ড ব্যালেন্স। নট বেসড অন ডক্ট্রিন অফ চেকস অ্যান্ড ব্যালেন্স না, নট যেহেতু বলেছে এটা হবে না, কারণ আমাদের দেশেও কিন্তু চেকস অ্যান্ড ব্যালেন্স আছে। যেমন দেখবে মানে পৃথিবীর সমস্ত দেশেই এই চেকস অ্যান্ড ব্যালেন্সটা বেসিক্যালি আছে, যে যদি এক্সিকিউটিভ কিছু অর্ডার জারি করছে এবং সেই অর্ডারটা যদি কোথাও গিয়ে কনস্টিটিউশনের সাথে যদি কন্ট্রাডিক্ট করছে, তাহলে জুডিশিয়ারি বা সুপ্রিম কোর্ট সেটাকে কিন্তু বাতিল করে দিতে পারে, বা হাইকোর্টগুলো বাতিল করে দিতে পারে। এটা কিন্তু ক্ষমতা তাদের আছে। আবার দেখা গেল যে জুডিশিয়ারি যারা বিচারের কাজটা সম্পন্ন করবে, তাদের অ্যাপয়েন্টমেন্টটা দেখা যাচ্ছে কিন্তু রাষ্ট্রপতি করছে, তাদের নিয়োগটা কিন্তু রাষ্ট্রপতির হাতে হচ্ছে। আবার দেখবে যে পার্লামেন্টে কোনো একটা বিল তৈরি হলো, সেই বিলটাকে আবার দেখবে সেখানে এক্সিকিউটিভ চাইলে কিন্তু
এক্সিকিউটিভ চাইলে মানে তাদের কাছে তো মেজরিটি আছে, এক্সিকিউটিভ চাইলে তাদের মতো করে সেটাকে কিন্তু ওভারটার্নও করতে পারে, তাদের মতো অর্ডিন্যান্স জারি করতে পারে। আবার সেই বিলটাকে বা সেখানে আইনটাকে বলতে পারো যে পার্লামেন্ট সেখানে কিন্তু জুডিশিয়ারি বাতিলও করতে পারে। আবার আবার পার্লামেন্টের ক্ষমতা নিয়ন্ত্রণ করারও প্রসেস ওদের হাতে আছে, জুডিশিয়ারির হাতে আছে, আবার এক্সিকিউটিভের হাতে আছে। তো এইরকম সবাইকে কিন্তু কন্ট্রোলের একটা জায়গায় যেহেতু থাকে, তো এই কারণে আমরা এটাকে চেকস অ্যান্ড ব্যালেন্স বলি, যে অত্যধিক বেশি সেপারেশনস অফ পাওয়ার্স নেই, যে কোনো একটা বডি সেখানে হয়তো অত্যধিক শক্তিশালী হয়ে যাবে আর বাকিরা হয়তো সেখানে কিছুই করতে পারবে না, বা ওই একটা নষ্ট হয়ে যাবে, তারা হয়তো সাবঅর্ডিনেট হয়ে যাবে। তো সাবঅর্ডিনেট যাতে না হয়ে যায় সেই কারণে কিন্তু চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গাটাকে কিন্তু মেনটেন করা হয়েছে। 12 নম্বর কি বলছে দেখো, ইন রেফারেন্স টু প্রেসিডেন্সিয়াল সিস্টেম হুইচ প্রেসিডেন্ট অফ ইউএসএ সেড ফর দ্য folly of just one man may spell disaster for the whole nation. The folly of just one man may spell disaster for whole nation. যে একজন ব্যক্তির একটা বলতে পারো কাইন্ড অফ যে খারাপ কিছু কাজ, সেটা হচ্ছে কি হতে পারে যে প্রত্যেক পুরো জাতিটার জন্য কিন্তু একটা ধ্বংসাত্মক বিষয়ে পরিণত হতে পারে। সো এটা জিমি কার্টার বলেছিলেন, ঠিক আছে। কনটেক্সট এখন আমি তোমাদের বলতে পারছি না, বাট একটু দেখে নাও, এটা জেএনইউতে এসেছে, একটু ডিফিকাল্টি কোয়েশ্চেন্স করে জেএনইউতে মাস্টার্সের, সো একটু দেখে নিও যদি আবার রিপিট হয়ে যায়। 13 নম্বর দেখো কি বলছে, হু গেভ দ্য ডমিনো থিওরি অ্যাবাউট দ্য জিওপলিটিক্যাল কনসিকুয়েন্স অফ দ্য ভিক্টরি অফ ভিয়েতমিন ডিউরিং দ্য কোল্ড ওয়ার। ঠিক আছে, ডমিনো থিওরি অ্যাবাউট দ্য জিওপলিটিক্যাল কনসিকুয়েন্স অফ দ্য ভিক্টরি অফ ভিয়েতমিন ডিউরিং দ্য কোল্ড ওয়ার। এটা ভিয়েতমিন না, ভিয়েতনাম হবে এটা, ঠিক আছে। ভিয়েতনাম ডিউরিং দ্য কোল্ড ওয়ার, ভিক্টরি অফ ভিয়েতনাম ইন দ্য কোল্ড ওয়ার। তো ভিয়েতনামে আমরা জয় হতে দেখলাম আমরা সেখানে ভিয়েতনাম পরবর্তীকালে দুটো ভাগে ভাগ হয়ে গেছিল, যে ভিয়েতনাম সেটা আমরা দেখতে পাবো যে জয়েন্টও হয়ে গেল, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ডমিনো থিওরির এই কনসেপ্টগুলো উঠে এসেছিল ঠিকই। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাবো যে এই ভিয়েতনাম ওয়ারে কিন্তু তোমরা এক প্রকার দেখতে পাবে যে আমেরিকার বড় একটা পরাজয় ঘটে, আমেরিকার বড় সেখানে ভিয়েতনাম ওয়ারে পরাজয় ঘটে, এবং এখানে জিওপলিটিক্যাল কনসিকুয়েন্সের কথা এরকমভাবে বলার চেষ্টা করেছে যে ওখানে যদি ডিজাস্টার তৈরি হয় বা হয়, তাহলে তার ইম্প্যাক্ট কিন্তু গোটা পৃথিবী জুড়ে পড়বে, এবং যার ক্ষতিটা কিন্তু আমেরিকাকে অনেক রকমভাবে পোহাতে হতে পারে। সো এই কারণে কিন্তু এখান থেকে এই সমস্ত আর্গুমেন্টগুলো এখান থেকে বেরিয়ে আসে। 14 নম্বর দেখো কি বলছে, এবং ডমিনো থিওরিটা কি, ডমিনো থিওরিটা হচ্ছে, যারা জানো না তাদের জন্য বলছি, যে ধরো ডমিনো থিওরিটা হচ্ছে যে একটার উপর আর একটা হয়তো হেলান দিয়ে এরকম ভাবে পরপর সবাই সবার উপর মানে সবাই সবার উপর না, একজনের পর আরেকজন হেলান দিয়ে এরকম ভাবে সাজিয়ে আছে। যেমন দেখবে বাস সাইকেল স্ট্যান্ডে সাইকেলগুলো দাঁড় করানো থাকে, তো একটা সাইকেল যে একেবারে সবার শেষে আছে, বা যাকে শুরুতে রাখা হয়েছিল, শেষে বলবো না, যাকে শুরুতে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, যার উপরে ভর করে প্রত্যেকটাকে এখানে সামনের দিকে রাখা হয়েছে, তো এই প্রথম সাইকেলটাকে যদি টেনে নাও তুমি, তাহলে দেখবে সব সাইকেলগুলো হুড়মুড়িয়ে পড়ে যেতে পারে। বা মাঝখান থেকেও যদি কোনো সাইকেল তুমি একটা বের করে নাও, তাহলে দেখবে কি হতে পারে, যে সামনের যে সাইকেলগুলো তার থাকবে, তারা যারা ওর উপর ভর করেছিল তারা কিন্তু হুড়মুড়িয়ে পড়ে যেতে পারে। ওটাই হচ্ছে ডমিনো থিওরি। চলে আসো 14 নম্বর কোয়েশ্চেন। 14 নম্বর কোয়েশ্চেন কি বলছে, ফর্ম অফ গভর্নমেন্ট এবং এসেনশিয়াল ফিচার্স, ক্যাবিনেট গভর্নমেন্ট, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট, ইউনিটারি গভর্নমেন্ট। তো ক্যাবিনেট গভর্নমেন্টে আমরা কি পাচ্ছি, ক্যাবিনেট গভর্নমেন্ট তোমরা দেখতে পাবে যে ক্যাবিনেট গভর্নমেন্টে তোমরা দেখতে পাবে কালেকটিভ রেসপন্সিবিলিটি। ক্যাবিনেট গভর্নমেন্টে তোমরা দেখতে পাবে কি কালেকটিভ রেসপন্সিবিলিটি, যে একটা ক্যাবিনেট থাকবে, ক্যাবিনেট থাকবে একটা, সেই ক্যাবিনেটের কি থাকবে, একটা যৌথ দায়িত্বশীলতা থাকবে। কার কাছে দায়িত্বশীল থাকবে, সেই দায়িত্বশীল তারা দায়িত্বশীল থাকবে হচ্ছে পার্লামেন্টের কাছে। তো পার্লামেন্ট আমাদের দেশে যেমন এটাই হয়ে থাকে, ইউকেতেও এটাই হয়ে থাকে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট আমরা ইউএসএতে দেখতে পাই, সেখানে কি দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে আমরা সেপারেশন অফ পাওয়ারটা দেখতে পাই, সেপারেশন অফ পাওয়ারটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আবার দেখো ফেডারেল গভর্নমেন্টে তোমরা দেখতে পাবে কি ডিভিশন অফ পাওয়ার, ফেডারেল গভর্নমেন্টে ডিভিশন অফ পাওয়ারটা দেখতে পাবে, যে ক্ষমতার বিভাজন করা হয়েছে কেন্দ্র এবং রাজ্যগুলোর মধ্যে, ক্ষমতার বিভাজন। তাহলে বুঝতেই পারছো সেপারেশন আর ডিভিশনের মধ্যে কিন্তু সপ্তগত পার্থক্য আছে। আর ইউনিটারি গভর্নমেন্টে আমরা দেখতে পাবো যে কনসেন্ট্রেশন অফ পাওয়ার, কারণ ইউনিটারি মানে কি ইউনিয়ন, একটাই, তো একটাই মানে হচ্ছে আর কোনো স্টেট বা ইউনিট বলে কিছু নেই, তো ক্ষমতা সব একজনের হাতেই রয়েছে বা একটা ইউনিটের হাতেই রয়েছে। যেমন ইউকেতে আমরা দেখতে পাবো যে ইউনিটারি গভর্নমেন্ট, তারা তো তাদের সরকারের হাতেই মানে সেন্ট্রালি সরকারের হাতেই সমস্ত ক্ষমতা আছে। ক্ষমতা হয়তো সেখানে ইয়ে হয়েছে নিচের দিকে হয়তো কিছু, বা অনেকে হয়তো নিচের দিকে হয়তো কাজ করছে ঠিকই, একটা হায়ারার্কিক্যাল প্রসেস এটা হয়তো হতে পারে, কিন্তু দেখা যাবে যে তারা ডেলিগেটস হিসেবে কাজ করে, তারা ডেলিগেটস হিসেবে অর্থাৎ প্রতিনিধি হিসেবে এক প্রকার কাজ করে। তারা কিন্তু তাদের অটোনমিটা নেই যে তারা যা খুশি তাই করতে পারবে, কেন, কারণ তাদেরকে প্রতিনিধি হিসেবে কাজ করতে হয়, যার কাছ থেকে তিনি উপর থেকে ক্ষমতা পেয়েছেন তার নামে তাকে কাজ করতে হয়। সো এটা আমরা জেনারেলি দেখতে পাই। তো লোয়ার লেভেলে যদি কোনো ইনস্টিটিউশন থেকেও থাকে, তো সেই ইনস্টিটিউশনগুলো তোমরা দেখবে যে উপরের যে ইনস্টিটিউশন, যে সুপ্রিম, তার নামেই তাকে কিন্তু কাজগুলো সম্পন্ন করতে হয়।
তো এই কারণে এটা হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ পাওয়ারের কনসেপ্ট। চলে আসে এরপরে এখানে 15 নম্বর কি বলছে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য 13th অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস কনস্টিটিউশন। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য 13th অ্যামেন্ডমেন্ট। তো 13th অ্যামেন্ডমেন্টে এটা তোমাদের সিইউটি পিজিতে এসেছে, এটা ভালো করে দেখে নাও, যারা মাস্টার্সের এন্ট্রান্স দেবে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অ্যাবলিউশন অফ স্লেভারির কথা বলা হয়েছে, অ্যাবলিউশন অফ স্লেভারি 13তম সংবিধান সংশোধন। তাদের আমেরিকার সংবিধানে 10টা প্রথম বড় বড় সংশোধন এসেছিল। সরি, আমেরিকার সংবিধান যখন আসলো 1776 সালে যখন সংবিধান নিয়ে আসা হলো, তখন আমরা দেখলাম যে মানুষ কিন্তু সেই সংবিধান নিয়ে খুব একটা হ্যাপি ছিলেন না। হ্যাপি না থাকার কারণ ছিল এটা যে তারা মানে ওই সংবিধানের মধ্যে মানুষের ফান্ডামেন্টাল যে কতগুলো রাইটস থাকা উচিত সেগুলোর কিন্তু মেনশন ছিল না, যেটা আমাদের দেশে আছে। ওদের দেশে কিন্তু তাদের যখন সংবিধান রচনা হয় তখন কিন্তু সেগুলোর মেনশন করা হয়নি। যেহেতু সেখানে মেনশন করা হয়নি, তাই মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল যে আমরা তো ছিলাম পরাধীন ছিলাম। তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের নিজস্ব এই ধরনের মানুষ কি কি ক্ষমতা ভোগ করতে পারে এবং সেই ক্ষমতাগুলোর উপর সরকার আদৌ হস্তক্ষেপ যে করতে পারবে না, আদৌ না, মানে ক্ষমতার যে সরকার সেই সমস্ত বিষয়গুলোর উপর যে সরকার হস্তক্ষেপ করতে পারবে না, এরকম কোনো লিখিত দলিল ছিল না। তো ফলে সরকার যা খুশি তাই করেছে, মানে ব্রিটিশরা যাই খুশি তাই করেছে। ব্রিটিশদেরও তো কন্ট্রোল ছিল ওদের উপরে, ব্রিটিশদের কলোনি ছিল ওরাও, তো যা খুশি তাই করেছে। এখন বিষয়টা হচ্ছে যে এই ধরনের সংবিধান যেখানে কিন্তু মানুষের যে কতগুলো মৌলিক অধিকার আছে সেগুলোও যদি লিপিবদ্ধ করা না হয়, তাহলে সরকার নিজের নিরাপত্তার কারণ দেখিয়ে, আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে, অনেক কিছু কারণ, ইউনিটি ইন্টিগ্রিটির কারণ দেখিয়ে সে কি করবে, সে কিন্তু মানুষের অধিকারে হস্তক্ষেপ করবে, কতগুলো ফান্ডামেন্টাল অধিকার যেগুলো। তো ফান্ডামেন্টাল অধিকার একটা অ্যাটলিস্ট তালিকা তৈরি করা উচিত, যেই তালিকাটার উপর কোনো রকম ভাবে সরকার হাত দিতেই পারবেই না। তো দেখা যায় এরকম ভাবে সংবিধান তৈরি হওয়ার পর 10টা পরপর তারা সংবিধান সংশোধন করে, সংশোধনী বিল নিয়ে আসে, এগুলোকে বলা হয় বিল অফ রাইটস। এগুলোকে ফান্ডামেন্টাল রাইটস বলা হয় না, ওগুলোকে বলা হয় বিল অফ রাইটস। তো বিল অফ রাইটস তারা সেখানে 10টা নিয়ে আসে এবং পরপর 10টা বিলের তারা কিন্তু ওই সমস্ত বিষয়গুলো মেনশন করে। যদিও সেখানে তোমরা দেখবে যে তাদের দেশে বিল অফ রাইটস গুলো আসলো, সেখানে স্লেভারি সিস্টেম মানে যে কৃতদাস ব্যবস্থা, যে আজকে যেমন আমরা গরু ছাগল পুষি গলায় দড়ি বেঁধে রাখি, ঠিক সেই রকম ভাবে মানুষ একটা সময় কিন্তু কৃতদাস হিসেবে কনসিডার হতো। তো এই সময়ে এসেও তোমরা দেখতে পাবে, এটা সম্ভবত 1776 সালের নয়, 1800 সালের দিকে এসে, 1800 সম্ভবত, সালটা আমি ভুলছি, 1860 বা 80-র দিকে সম্ভবত হতে পারে। 1860 না, 1860 না, এত পরে হবে না। 1865। তো 1865-এ তোমরা 1865-এ তোমরা দেখতে পাবে যে এরা স্লেভারি সিস্টেমটাকে বন্ধ করছে। তো অনেকটা পরে 1776 থেকে 10 বছরের টাইম নিল তারা বিল অফ রাইটস নিয়ে আসার জন্য, এবং তাহলে 1786 পর্যন্ত তারা 10টা বিল অফ রাইটস নিয়ে আসলো। কিন্তু কৃতদাসদের জন্য রাইটস নিয়ে আসে তারা কত, 1865 সালে গিয়ে। ভালো করে এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো এই সময়ের মধ্যেই তোমরা দেখতে পাবে যে সেখানে ওই যে যখন দেখবে ম্যারি উলস্টনক্রাফট কলম ধরছেন ভিন্ডিকেশনস অফ দ্য রাইটস অফ মেন, প্রথম যে বইটা তিনি লিখলেন 1991-এ। তারপরে আমরা দেখতে পাচ্ছি 1992-তে তিনি কি লিখছেন, ভিন্ডিকেশনস অফ দ্য রাইটস অফ উইমেন। 19 না 17 সরি 17। তো 1792 হ্যাঁ, তো অনেকটা আগে তোমরা দেখবে যে এই যে কলমগুলো যে তিনি ধরছেন, 19 বলছে সরি, তো অনেকটা আগে তিনি এইরকম কলমগুলো ধরলেন। তো তখন তিনি কিন্তু এই ধরনের মানুষেরই পক্ষে কথা বলেছিলেন, এই ধরনের মানুষ, ভিন্ডিকেশনস অফ দ্য রাইটস অফ মেনের কথা যখন বলছেন তখন তিনি সেখানে এই ধরনের মানুষগুলোর পক্ষেই কলম ধরেছেন এবং বলার চেষ্টা করেছেন যে সবার আগে তো এদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দাও, কৃতদাসের ব্যবস্থা থেকে এদের কোথায় মুক্তি দাও। পরবর্তীকালে এগুলোই দেখবে গিয়ে একটা বড় আন্দোলনের আকার ধারণ করলে এখানে স্লেভারি সিস্টেম তারা কিন্তু বন্ধ করতে বাধ্য হয়। তো এই সমস্ত ডেভেলপমেন্টসগুলো কিন্তু আমরা সেই সময় দেখেছি। সেখানে দেখো 1865 লেখাই আছে, এই যে দিয়েছি, আমি নিজেই এখন ভুলছি, নিজেই মেনশন করেছি। তো এগুলো করে দিয়েছি, ভালো করে এগুলো দেখে নিও। 16 নম্বর দেখো কি বলছে, হাউ মেনি 4-year টার্ম অফ অফিস ক্যান বি আমেরিকান প্রেসিডেন্ট সার্ভ। তো যেটা গতকাল তোমাদের বলিনি যে রাষ্ট্রপতি সেখানে 4 বছরের জন্য নির্বাচিত হয় ঠিকই, কিন্তু কথাটা হচ্ছে তারা সারা জীবনের জন্য সেখানে পদে থেকে যাবে এটা হয় না। যেমন আমাদের রাষ্ট্রপতি যদি হয় বারবার ইলেকশনে জিতে আসবে, তিনি চাইলে যতদিন খুশি ততদিন পদে থাকতেই পারেন, কোনো লিমিটেশনস নেই যে না তিনি 2বারই নির্বাচিত হতে পারবেন, 3বার হতে পারবেন না, ওই রকম কিন্তু কোনো ব্যাপার নেই। কিন্তু ওদের দেশে আছে, বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এটাকে একটা লিমিটেশনস রাখা হয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেই দেখবে যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ডিউরিং ওই টাইমে, যার যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, দেখবে তিনি কিন্তু মানে ওই হয় না, মানুষ অনেক সময় যে মানে পাওয়ার কারাপ্ট আর অ্যাবসলিউট পাওয়ার কারাপ্ট অ্যাবসলিউটলি, যেটা লর্ড অ্যাক্টন বলেছিলেন, কাইন্ড অফ সেটাই হয় যে মানুষের মধ্যে থেকে না ওই দয়া মায়া ভাবগুলো চলে যায়, সিম্প্যাথি, আবেগ, ভালোবাসা, কোঅপারেশন, এই সমস্ত জিনিসগুলো কোথাও গিয়ে হারিয়ে যায়। সে কিন্তু
মানে পাওয়ার হাঙ্গরি হয়ে যায়। তো পাওয়ার হাঙ্গরি হয়ে গেলে সে তখন কি করে, এই ধরনের বড় বড় কিন্তু মানে মানে ধ্বংসাত্মক ঘটনাগুলো ঘটাতেও কিন্তু পিছপা হয় না, অন্ধ হয়ে যায় মানুষ ক্ষমতার মধ্যে থাকতে থাকতে। তো এই কারণে, এবং তোমরা জানো যে এর একটা বড় জ্বলন্ত উদাহরণ হচ্ছে সেখানে তারা সেই সময় জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে গিয়ে লিটিল বয় এবং ফ্যাটম্যান সেখানে দুটো বোমা তারা নিক্ষেপ করেছিল, এবং তার আমরা কনসিকুয়েন্স দেখেছি কি হয়েছে, ধ্বংসাত্মক কনসিকুয়েন্স। এখনো সেখানে মানুষ পঙ্গু হিসেবে অনেকে জন্মগ্রহণ করে। সো এই যে রেডিয়েশন এবং এত বড় যে একটা ধ্বংসলীলা চালিয়ে গেল, এটা কিন্তু ওই একজন মানুষের হাতেই ক্ষমতাটা রেখে দেওয়ার ফল অনেকটাও, মানে অনেকগুলো কারণের মধ্যে ওটা একটা কারণ। তো অনেক মানুষ রিয়েলাইজ করেছিল, বা যুদ্ধ হওয়ার একটা বড় কারণ, যে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে তার কারণ সে এককভাবে সিদ্ধান্ত নিতে পারছে, মানুষ 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 তাকে আটকাতে পারছে না, সে যা খুশি তাই করছে। সো এই কারণে তারা পরবর্তীকালে এটা লিমিট বেঁধে দেয় যে না, একজন রাষ্ট্রপতি 2বারের বেশি পদে থাকতে পারবে না, এবং টোটাল তার টার্ম হবে 8 বছর। তো ম্যাক্সিমাম 8 বছর, তার বেশি কেউ পদে থাকতে পারবেনই না। এই যে যেমন ডোনাল্ড ট্রাম্প দেখতে পাচ্ছ যে মানুষ এত বড় একটা ম্যান্ডেট দিয়ে তাকে 2016 সালে পাওয়ারে নিয়ে এসেছিল, 2020 সাল পর্যন্ত তিনি পাওয়ারে থাকলেন, কিন্তু তারপর 2020 সালের যে নভেম্বর ইলেকশন হলো তিনি হেরে গেলেন। কিন্তু আবার দেখো এখানে 2024 সালে এসে ইলেকশন হচ্ছে, তিনি আবার পাওয়ারে জিতে আসছেন, কিন্তু এটাই শেষ। এরপরে আর তিনি চাইলেও কিন্তু, মানে যতই তার এখানে পপুলারিটি থাক, মানুষের ম্যান্ডেট তার প্রতি থাক না কেন, কিন্তু তিনি অ্যাকর্ডিং টু দ্য ইউএস কনস্টিটিউশন হি ক্যান নট বিকাম প্রেসিডেন্ট ফর দ্য থার্ড টার্ম। সো 8 বছরই তার শেষ, 2 বছর 4 বছর করে 8 বছরই সে থাকতে পারবে, তার বেশি সে থাকতে পারবে না। এখন সেটা কনজিকিউটিভ হোক আর কনজিকিউটিভ নাই বা হোক, কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর পরপর 2বার নির্বাচন জিতলো, আর পরপর নাই বা জিতুক, যেমন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পই পরপর জিতলেন না, মাঝে একবার এখানে বা জো বাইডেনকে আমরা দেখলাম। তো যাই হয়ে থাক না কেন, 8 বছরের বেশি তিনি কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না, এবং এবং আমরা দেখতেই পাচ্ছি যে সেখানে তিনি 2বারের বেশি নির্বাচিতও হতে পারবেন না। সো এগুলো কিন্তু আমরা পাই, এগুলো ভালো করে দেখে নিও। 1947-এ দেখো এখানে বলেছে, এর অনেকগুলো কথা এখানে বলা হয়েছে। 17 নম্বর দেখো কি বলছে, দ্য প্রিন্সিপাল অফ সেপারেশন অফ পাওয়ার অ্যান্ড চেকস অ্যান্ড ব্যালেন্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তো এটা মন্তেস্কু, গতকালই তোমাদের বলেছিলাম যে প্রিন্সিপাল অফ সেপারেশন অফ পাওয়ার কি, যে সেখানে 3টে বিভাগ আলাদা আলাদা রকম ভাবে কাজ করবে, কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না। আবার যদি এটা কমপ্লিট, যদি এটাকেই প্র্যাকটিস করা হয়, তাহলে হতেই পারে যে কোনো একটা বডি বা ব্রাঞ্চ গভর্নমেন্টের সে অত্যধিক বেশি পাওয়ারফুল হয়ে গেছে এবং অন্যদেরকে সে কিন্তু ডমিনেট করতে শুরু করেছে, এবং আলটিমেটলি এটা কিন্তু যে উদ্দেশ্যে সেপারেশন অফ পাওয়ারটা নিয়ে আসা হলো সেটা হয়তো ব্যাহত হতে পারে। তো সেই কারণে আবার ঘুরিয়ে বলা হলো যে না, চেকস অ্যান্ড ব্যালেন্সটাও থাকবে, অর্থাৎ একে অপরকে কিন্তু নিয়ন্ত্রণ করার কাজটাও করবে, শুধু সেপারেশন অফ পাওয়ার থাকলে হবে না। তো মন্তেস্কু কিন্তু লিবার্টিকে এনশিওর করার জন্য কিন্তু এটা করেছিলেন, এবং একাধিকবার এটা পরীক্ষায় এসেছে। 18 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে দেখো, 18 নম্বর কোয়েশ্চেন বলছে, নেম দ্য লাস্ট স্টেট ইন দ্য ইউনাইটেড স্টেটস দ্যাট অ্যাডেড টু দ্য আমেরিকান ট্যালি অফ স্টেটস টু 50। যে 49 থেকে 50তম রাজ্য যিনি হলেন, যে রাজ্যটি হলো সেটা হচ্ছে যে হাওয়াই বলে যে রাজ্যটি, সেটা হচ্ছে 50তম রাজ্য তাদের। একটু ভালো করে দেখে নিন, একটু ইনফরমেটিভ কোয়েশ্চেন্স। হু সেড কনস্টিটিউশন ইজ হোয়াট দ্য জাজেস মেক ইট? হু সেড কনস্টিটিউশন ইজ হোয়াট দ্য জাজেস মেক ইট? তো এটা তোমরা জানো যে জাস্টিস এটা মার্শাল বলার চেষ্টা করেছে, আর একজন নাম আমি শুনেছিলাম, যাই হোক পরে একবার দেখছি। তো জাস্টিস মার্শাল যে এখানে বলছে যে সংবিধান কি, সেটা বিচারকরা যা বলেন সেটাই বোঝায় সংবিধান। তো আমরা জানি যে যেহেতু সংবিধানের অভিভাবক হিসেবে যেহেতু জুডিশিয়ারিকে সামনে রাখা হয়েছে, এবং জুডিশিয়ারির হচ্ছে অ্যাক্টার্স হচ্ছেন এক প্রকার, বা এজেন্ট হচ্ছেন যেহেতু বলতে পারো যে যেহেতু জাজেসরা, তাহলে জাজেসরা সংবিধানকে যেরকম ভাবে ব্যাখ্যা করবেন সেটাই কিন্তু সংবিধানের ব্যাখ্যা, সেটাই সংবিধান। কেন? তার কারণ সংবিধান যখন সে ব্যাখ্যা করে তখন কিন্তু এখানে একটা ভালো করে জিনিস বুঝতে হবে যে তিনি যখন সংবিধানটা ব্যাখ্যা করছেন তখন কিন্তু প্রেজেন্ট কনটেক্সটে দাঁড়িয়ে ব্যাখ্যা করেন, এবং ব্যাখ্যা করার আরেকটা বেস হচ্ছে যে হিউম্যান রাইটস। এখন মানে এটা আইডিওলজিক্যাল একটা সাইড থাকে, একটা হচ্ছে আইডিওলজিক্যাল সাইড এবং একটা হচ্ছে কনটেক্সট। আইডিওলজিক্যাল সাইড এবং কনটেক্সটের উপর দাঁড়িয়ে যে বিচারপতি যেরকম ভাবে ব্যাখ্যা করতে পারেন, মানে তার আইডিওলজি যেরকম সে সেরকম ভাবে জিনিসটাকে ব্যাখ্যা করবে, সেটাই হচ্ছে স্বাভাবিক কথা। আর আমরা এমনিতে কান্ট পড়ে এসেছি, কান্ট। এখন তোমরা অনেকে বলবে যে কেন স্যার, যুক্তি দিয়ে তো সমস্ত কিছু ডিসাইড করা হয়, তো এখানে আইডিওলজি কিভাবে রোল প্লে করছে? আইডিওলজি একটা রোল এই কারণে একটা গুরুত্বপূর্ণ রোল পালন করছে, তার কারণ আমরা জানি যে কান্ট যেটা বলেছিলেন যে যুক্তির একটা লিমিটেশনস আছে, র্যাশনালিটির একটা লিমিটেশনস আছে। তিনি এম্পেরিসিজম এবং র্যাশনালিজমের মধ্যে যে লিমিটেশনস আছে সেগুলোকে আইডেন্টিফাই করেছিলেন, এবং দুটোর মধ্যে একটা সংমিশ্রণ ঘটিয়ে আমরা দেখতে পেয়েছি তিনি আইডিয়ালিজমসকে জেনারেট করেছিলেন। তো তিনি যখন র্যাশনালিটির মধ্যে যখন একটা লিমিটেশনস আছে এটা বোঝানোর চেষ্টা করলেন, আমাদেরকে যখন বোঝানোর চেষ্টা করেছেন, তখনই আমরা বুঝে গেছি যে তার মানে
যার কাছে ক্ষমতা থাকবে সে যুক্তিকে যেইভাবে এখানে পরিচালনা করবে যুক্তি সেই দিকেই যাবে, এটাই নিয়ম। তো এটাই আমরা জানি, এই কারণে বিচারপতিরা যেটা বলে আমরা তার উপর আর ছড়ি ঘোরাই না, এবং কোথাও গিয়ে তোমাকে তো ফুল স্টপ তো দিতে হবে, কারণ নইলে এই তর্ক বিতর্ক করে তুমি আর কত দূর যাবে, এর তো শেষ নেই। এটা তো একটা অপরিসীম একটা 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 মানে একটা মানে কি বলবো আনডেফিনাইট পিরিয়ডের জন্য একটা হয়তো এটা চলে যেতে পারে, তো এটা তো ঠিক নয়, তো কোথাও গিয়ে একটা ফুল স্টপ দিতে হবে। এই কারণে বিচারপতিরা যে পক্ষটাকেই সমর্থন করে সেটাকে আমরা সত্য বলে ধরে নিই, সেটাকে আমরা বাস্তব বলে ধরে নিয়ে আমরা কিন্তু সেটাকে কিন্তু সম্মান জানাই। তো কিন্তু কিন্তু এরপরেও এটা ফিলোসফিক্যালি জেনে নাও যে যুক্তির একটা কিন্তু লিমিটেশনস আছে, ঠিক আছে? যুক্তি তুমি যেটা দিচ্ছ সেটাও ঠিক, আমি যেটা দিচ্ছি সেটাও হয়তো ঠিক, ঠিক আছে? তো দুটোর মধ্যেও কিন্তু সত্যতা আছে। যেমন একটা ধরে নাও যে একটা সাধারণ জিনিস, এটা বারবার বলি যে ওয়েস্টার্নরা সবসময় কি করে, ওয়েস্টার্নরা সবসময় তারা বলার চেষ্টা করছে যে তুমি তোমার লিবার্টিকে ইনশিওর করতে হবে, তোমার লিবার্টিকে ইনশিওর করতে হবে, তোমার লিবার্টিকে ইনশিওর করতে হবে, এটা হচ্ছে তাদের অস্ত্র। ডেমোক্রেসিকে প্রমোট করতে হবে, এটা হচ্ছে তাদের মেন আর্গুমেন্ট। এখন তুমি যদি ডেমোক্রেসিকে এস্টাবলিশ না করো তাহলে তোমার দেশের মানুষের স্বাধীনতা নষ্ট হবে, এটা একটা ঠিক বাস্তবতা। তাহলে যেটা বলছে ওরা তাহলে ঠিক, আর তোমার দেশের মানুষের স্বাধীনতা নষ্ট হলে তোমার দেশ খুব একটা গ্রোথ করতে পারবে না, তাহলে তোমাকে কোথাও গিয়ে মানুষের স্বাধীনতাটাকে সবসময় বড় করে তুলতে হবে। আর অন্যদিকে দেখা যাবে যে অত্যধিক বেশি যদি মানুষ স্বাধীন হয়ে যায় তাহলে সেই মানুষটাই কিন্তু আবার দেখা যাবে যে সেখানে অন্যদের পরাধীনতার কারণ হয়ে যাবে, যে অন্যধীনতা অন্যজনকে সে পরাধীন করে দেবে। তো ওটার মধ্যে একটা বাস্তবতা আছে, তার মানে এই আর্গুমেন্টের মধ্যেও বাস্তবতা আছে। তাহলে তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা চেকস এন্ড ব্যালেন্স মেনটেন করতে হবে। এই চেকস এন্ড ব্যালেন্সটা প্রেজেন্ট কনটেক্সটের উপর দাঁড়িয়ে এবং আইডিওলজিক্যাল কনটেক্সটে এখানে জাজেসরা কিন্তু নিয়ে থাকে। তো এই কারণে দেখবে যে এখানে সিঙ্গেল জাজেস বেঞ্চ যখন কোনো একটা ডিসিশন নেয় সেই ডিসিশনসটা দেখবে হয়তো গিয়ে হাইকোর্টে গিয়ে ওই যে একটা আপার বেঞ্চ যেটাকে বলা হচ্ছে যে মানে বেঞ্চে কোনো একটা বেঞ্চে গিয়ে সেটাকে চ্যালেঞ্জ করা হলো। সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট হচ্ছে সেখানে মাল্টিপল জাজেস হচ্ছে বেঞ্চে গিয়ে চ্যালেঞ্জ করা হলো। যখন চ্যালেঞ্জ করা হয় তখন দেখবে যে কেসটা উল্টে যায়। তাহলে কি এটা বলবে তুমি এখন যে আগে যিনি বিচারক যিনি সেই রায়টা দিয়েছিলেন তিনি ভুল রায় দিয়েছিলেন, বা হাইকোর্টের কোনো একজন বিচারক যে রায়টা দিয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে সেটা কিন্তু উল্টে যায়, অন্য কিছু তখন তার রেজাল্ট বেরিয়ে আসে বা জাজমেন্ট বেরিয়ে আসে। তাহলে কি এখন তুমি এটা বলবে যে এখানকার বিচারক ভুল জাজমেন্ট দিয়েছেন তার জন্য তাকে রিজাইন করা উচিত? এখন তুমি এটা বলতেই পারো এই কনটেক্সটে এসে, পাওয়ারের কনটেক্সটে দাঁড়িয়ে, পাওয়ারের কনটেক্সটে দাঁড়িয়ে বা পাওয়ারের গেমে দাঁড়িয়ে এটা তুমি বলতেই পারো যে না ওই বিচারককে তাহলে রিজাইন করতে হবে। কিন্তু ফিলোসফিক্যালি কিন্তু এটা একটা ইনকারেক্ট কথা, তুমি এটা বলতে পারবে না। কেন? কারণ ইনি এনার মতো করে সত্যটা দেখেছেন তাই এনার মতো করে তিনি বলেছেন, ওরা ওনার মতো করে সত্যটা দেখেছে তাই বলেছে। এবার যেহেতু ওটা হচ্ছে একটা এক্সট্রিম বডি বা একটা সর্বোচ্চ বডি, একটা বডি জুডিশিয়ারির সুপ্রিম কোর্ট, তো এখন ওদেরটাকেও যদি তুমি চ্যালেঞ্জ করো তো কার কাছে চ্যালেঞ্জ করবে? তার তো কেউ নেই। কেন? কারণ এটাও আমরা জানি যে ওদেরটাকে চ্যালেঞ্জ করলে হয়তো বিপরীত কিছু বেরিয়ে আসবে ঠিকই, কিন্তু তুমি তার কাছে যখন যাবে উনি তখন হয়তো অন্য একটা কিছু দেবেন, সেটাও তোমার মনে না হতে পারে ঠিক, অন্য আরো কাছে তখন তুমি যাবে। তো এর তো শেষ বলে কিছু নেই, শেষ বলে তো কিছু নেই। তো শেষ বলে যেহেতু কিছু নেই তাই আমরা এখানে এটাকে লিমিট করেছি সুপ্রিম কোর্ট পর্যন্তই। তো এই জিনিসগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে, ফিলোসফির সাথে বাস্তবতার এখানে কিন্তু বাস্তবতা মানে বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। 20 নম্বর এখানে প্রশ্ন কি বলছে দেখো, দ্য প্র্যাকটিস অফ ফিলিবাস্টারিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং। তো ইউনাইটেড স্টেটস, গতকাল তোমাদের বলছিলাম ফিলিবাস্টারিং, যে সেখানে ফিলিবাস্টারিং বলতে কি বললাম গতকাল, যে সেখানে কি করতে পারে, কি বললাম ফিলিবাস্টারিং মানে? সেখানে যদি বিতর্ক হয় হুম সেই বিতর্কটা যাতে অনির্দিষ্টকালের জন্য চালাতে পারে, হুম কিন্তু 60 জন মানুষ যদি ভোট দিয়ে দেয় তাহলেই সেই বিতর্কটা তখন বন্ধ হয়ে যেতে পারে। মানে এটাই বলেছিলেন ফিলিবাস্টার। অনির্দিষ্টকালের মানে জন্য কোনো চলতে, বিতর্ক চলছে তা কিন্তু মানে অনির্দিষ্টকালের জন্য চলতে পারে, কিন্তু যত 60 জন মানুষ যদি ভোট দেয় তাহলে সেই বিতর্কটা বন্ধ হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি এটাই বলেছিলাম। তো ভালো করে মাথায় রাখবে, আমাদের দেশেও এই জিনিসটা আছে যে ফিলিবাস্টারিং এর কনসেপ্ট, যে একটা তুমি ইস্যু হয়তো তুমি রেজ করলে, তো মোশনগুলোর মধ্যে একটা এটা আসে, তো তুমি রেজ করলে তো এখন অনির্দিষ্টকালের জন্য সেটা চলতেই পারে, কিন্তু সেটা আবার ফুল স্টপ দেওয়ার একটা প্রবণতা থাকতেই হবে। তো এটা ওখানে রেখেছে তারা, কিন্তু অনির্দিষ্টকালের জন্য চলে যাওয়ার প্রবণতাটাকে এখানে ফিলিবাস্টারিং বলা হচ্ছে। So, যাই হোক এটা দেখতে পাবে। 21 নম্বর কোয়েশ্চেন কি বলছে, ইন দ্য আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইন কেস নো ক্যান্ডিডেট সিকিউর রিকোয়ার্ড মেজরিটি দ্য ডিসিশন ইজ রেফার টু দ্য। তো এটা কি বলছে দেখো, যে ইন দ্য আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশন, যে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে যদি কোনো প্রার্থী যদি এখানে তাদের তাদের যদি সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে না পারে তাহলে সিদ্ধান্তটা কার কাছে চলে যায়? যদি কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা না লাভ করতে পারে তাহলে সেই তাহলে সিদ্ধান্তটা চলে যায় সেটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর কাছে। এটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর একটা আছে স্পেশাল পাওয়ার। তো এটা ভালো করে মাথায় রাখো, কোয়েশ্চেন্সটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন্স, যে এখানে
স্পেশাল পাওয়ারটা চলে যায়, মানে এখানে রাষ্ট্রপতিকে নির্ধারণ করার পাওয়ারটা চলে যায় কিন্তু কার কাছে না, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর কাছে। সেনেটের কাছে কেন যায় না? কারণ সেনেটের কাছে সেখানে 100 জন সদস্য আছে এবং ওখানে এক প্রকার আমরা দেখতে পাবো যে ছোট বড় সমস্ত রাজ্যের মধ্যে, মানে ছোট বড় সমস্ত রাজ্যের মধ্যেই তোমরা দেখতে পাবে, মানে কি বলবো, যে ছোট বড়, ছোট হোক কিংবা বড় হোক, সমস্ত রাজ্যের সমান পাওয়ার দেওয়া হয়েছে। সো ওটা একটা একটা ডিসক্রিমিনেটিভ হয়ে যাবে ব্যাপারটা। কারণ কারণ রাষ্ট্রপতি ইলেকশন যখন হয় তখন প্রত্যেকটা রাজ্যের জন্য একটা প্রপোর্শনাল বেসিসে সেখানে কিন্তু মানে কনস্টিটিউয়েন্সি ডিক্লেয়ার করা হয়। তাহলে সেই প্রপোর্শনাল বেসিসে কনস্টিটিউয়েন্সির কনসেপ্টটা আবার কিন্তু হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এই রয়েছে। তাহলে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসকে দিয়েও তাহলে তার মানে ইলেকশনসটা করানো অনেকটা জাস্টিফাইড হবে। তো এই কারণে যখনই টাই হয়ে যায় তখনই দেখবে সেখানে সেটা সিদ্ধান্তটা নিয়ে থাকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, তাদের মধ্যে ভোটাভুটি হয়, তখন সেই ভোটাভুটিতে যারা জিতবে সেখানে তিনি রাষ্ট্রপতি হন। সেটা একটা এক্সেপশনাল কেস, এগুলো খুব হয় না এগুলো, মানে এখনো বোধহয় একবারও হয়নি এটা, কিন্তু এই ধরনের একটা প্রভিশনস কিন্তু আছে, তারা ওপেন রেখেছে। সো মাথায় রাখবে এটা। 22 নম্বর কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট ইন দ্য আমেরিকান ফেডারেল সিস্টেম, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। আমেরিকার যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সেটা সম্পর্কে কোনটা ঠিক নয়, কোনটা ঠিক নয় বলছে, দেখো এটা বলছে ঠিক নয়। দ্য ফেডারেল গভর্নমেন্ট ক্যান চেঞ্জ দ্য নেম অ্যান্ড টেরিটরি অফ এনি কনস্টিটিউয়েন্ট স্টেট, না এটা করতে পারে না। ফেডারেল গভর্নমেন্ট অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় যে সরকার, মানে যুক্তরাষ্ট্রীয় যে সরকার, সেই সরকার এখানে যে কোনো রাজ্যের হচ্ছে যে টেরিটরি সেটা চেঞ্জ করতে পারে না এবং কনস্টিটিউয়েন্টও চেঞ্জ করতে পারে না বা এলাকা চেঞ্জ করতে পারে না। বাকিগুলো দেখো কি বলছে, দ্য পাওয়ার অফ স্টেট আর আনডেফিনাইট বাট দে আর নট আনলিমিটেড। দ্য পাওয়ার অফ স্টেটস আর আনডেফিনাইট বাট দে আর নট আনলিমিটেড, যে অনির্দিষ্ট একটা ক্ষমতা তাদের রয়েছে কিন্তু সেটা সীমাবদ্ধ নয়, তা দে আর নট আনলিমিটেড, তাহলে তারা সীমাবদ্ধ নয় তা কিন্তু নয়, সেটাও সীমাবদ্ধ। আনডেফিনাইট আছে ঠিকই, কিন্তু এটা সীমাবদ্ধ একটা ক্ষমতা। একটুখানি জটিল হয়ে যায় কোয়েশ্চেন্সটা, একটু ভালো করে দেখে নিও। দ্য রেসিডিউরি পাওয়ার আর ভেস্টেড ইন দ্য স্টেট, এটা ঠিক আমরা গতকালই পড়লাম যে তার যে রেসিডিউরি পাওয়ার্স আছে অর্থাৎ অবশিষ্ট যে ক্ষমতা আছে সেই ক্ষমতাগুলো রাজ্যগুলোর হাতে দেওয়া হয়েছে। মোর দেন ওয়ান অফ দ্য, এটা তো এমনিতেই ছেড়ে দাও, তাহলে বাকিগুলো দেখে নাও, এগুলো ঠিক আর এইটাই তার মানে ভুল হচ্ছে। 23 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, ইন হুইচ অফ দ্য ফলোইং ফেডারেশন ডাজ দ্য সেকেন্ড চেম্বার হ্যাভ ইকুয়াল রিপ্রেজেন্টেশনস ফ্রম দ্য স্টেট। তো এটা আর কি বলবে, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ বলেছে, তো এটা হচ্ছে কি বলছে, ইন হুইচ অফ দ্য ফলোইং ফেডারেশন ডাজ দ্য সেকেন্ড চেম্বার হ্যাভ ইকুয়াল রিপ্রেজেন্টেশনস ফ্রম দ্য স্টেট। ইকুয়াল রিপ্রেজেন্টেশনস, তো ইকুয়াল রিপ্রেজেন্টেশনস আমরা দেখতে পাবো কি যে ইউএসএ তে হবে, আর অস্ট্রেলিয়াতে কি আছে আমার জানা নাই, এটা একটু দেখতে হবে অস্ট্রেলিয়ার কনস্টিটিউশনসটা। ইকুয়াল রিপ্রেজেন্টেশনস অফ দ্য স্টেট তো এটা আছে, তো ইকুয়াল হচ্ছে সংখ্যার ভিত্তিতে, এটা আমরা জানি। আর আর ইন্ডিয়া আমরা জানি যে প্রপোর্শনাল বেসিসে সেখানে ইকুয়ালিটি দেওয়া হয়েছে, প্রপোর্শনাল বেসিসে রাজ্যগুলোকে কিন্তু ইকুয়ালিটি দেওয়া হয়েছে। সো এটা আমাদের ভালো করে মাথায় রেখো যে আমাদের প্রত্যেকটা রাজ্যের কিন্তু রাজ্যসভাতেই একই সদস্য নয়, সদস্য সংখ্যার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কিন্তু ইউএসএ তে আবার দেখবে সংখ্যার নিরিখে কিন্তু সেটা ইকুয়াল, সে ছোট হোক কিংবা বড় হোক, সে তার জনসংখ্যা কম হোক কিংবা বেশি হোক অন্যদের থেকে, সেটা আমরা জানি। তো একদিক থেকে দুটোই ইকুয়ালিটিরই কথা বলছে, কিন্তু এখানে যেহেতু প্রপোর্শনাল নাকি নর্মাল সেন্সে ইকুয়ালিটি এটা বলেনি, কাজে আমার মনে হচ্ছে ইন্ডিয়া আর ইউএসটাও হতে পারে, কিন্তু কানাডার কেসটা আমার এই মুহূর্তে জানা নেই, এটা কানাডার কনস্টিটিউশন, অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন যখন পড়বো তখন তোমাদের এটা বলে দেবো। 24 নম্বর দেখো কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য অথর অফ দ্য আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স 1776। তো এটা হচ্ছে থমাস জেফারসন, জম্মু কাশ্মীর স্টেটে এসেছে, ভালো করে দেখে নিও। থমাস জেফারসন তাদের সংবিধান রচনা করেছেন। পরীক্ষায় শুধু এখানে নয়, কোয়েশ্চেন্সটা অন্য জায়গাতেও এসেছে আমি যতটা রিকল করতে পারছি। দ্য আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ প্রোক্লেইমড অন, তো প্রোক্লেইমটা হচ্ছে 4 জুলাই 1776, যেটা বললাম যে 1776 সালে তারা কি করেছে, স্বাধীনতার ঘোষণা নিয়ে এসেছে। 1776 সালে স্বাধীনতার ঘোষণা তারা নিয়ে এসেছে, তো ভালো করে এটা মনে রেখো। 26 নম্বর দেখো কি বলছো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট অ্যাবাউট দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা। হি ইজ দ্য হেড অফ দ্য স্টেট অ্যান্ড অলসো দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, এটা তো ঠিক যে তিনি রাষ্ট্রেরও প্রধান, তিনি সরকারেরও প্রধান, এটা তো আমি গতকালই তোমাদের বললাম। অল এক্সিকিউটিভ পাওয়ার্স আর ভেস্টেড ইন হিম, এটাও ঠিক যে সমস্ত যে প্রশাসনিক ক্ষমতা সেই ক্ষমতাগুলো তার হাতে দেওয়া হয়েছে, এটাও ঠিক, কারণ আলাদা করে তো আর এখানে কোনো প্রধানমন্ত্রী নেই, কাজেই তিনি একক ব্যক্তি যেহেতু, মানে এক্সিকিউটিভ হিসেবে তিনি যেহেতু সুপ্রিম, তো কাজে তার হাতেই সেখানে ক্ষমতা থাকবে, সেটাই স্বাভাবিক কথা। হি বাউন্ড বাই দ্য অ্যাডভাইস অফ দ্য ক্যাবিনেট, না এটা নয়, যেটা গতকালও তোমাদের বলছিলাম যে তার যে ক্যাবিনেটের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত দ্বারা তিনি পরিচালিত হতে বাধ্য নন, না একদমই নয়, বাধ্য নন তিনি, ঠিক আছে। এখানে বলেছে বাউন্ড, কিন্তু এটা বাউন্ড নয়, ঠিক আছে।
এ বিটা ঠিক বলেছে। তো এ আপনি বিটা ঠিক। একদিন ওটা সেনেট বলেছিলেন যে মানে সেনেট সাধারণত যে সমস্ত জাজ এবং যে ক্যাবিনেট মিনিস্টার যারা রয়েছে তাদের সাধারণত অ্যাপয়েন্টমেন্টের গুলোকে অ্যাপ্রুভাল জানায়। কে বলেছিলেন? কে বলেছিলেন বুঝতে পারলাম না, বলো আগে বলো। হ্যাঁ, বলছিলাম আগের দিন এটা আপনি বলেছিলেন না যে মানে আমেরিকাতে যে সমস্ত জাজ এবং ক্যাবিনেট যে সমস্ত রয়েছে এদের তো মানে আপনার প্রেসিডেন্ট তো মানে বলতে পারে, কিন্তু এরা যে মানে মানে রিক্রুটমেন্ট হবে কিনা সেটার অ্যাপয়েন্টমেন্টের অ্যাডভাইসটা দেয় সাধারণত সেনেট। হ্যাঁ, কিন্তু ওটা এখানে কেন আসলো, কোন কোন সেন্সে আসলো? যাই হোক, হ্যাঁ, হি ইজ বাউন্ড বাই দ্য অ্যাডভাইস অফ দ্য ক্যাবিনেট, হি ইজ বাউন্ড বাই দ্য অ্যাডভাইস অফ দ্য ক্যাবিনেট, না মানে হি ইজ মানে রাষ্ট্রপতির কথা বলা আছে, যে রাষ্ট্রপতি ক্যাবিনেটের যে উপদেশে বাধ্যতা কিন্তু নয়, অর্থাৎ উপদেশ তাকে মানতেই হবে তা নয়, কারণ তার ক্যাবিনেট তো তার আন্ডারে সাবঅর্ডিনেট, তিনি তো মানে ইকুয়াল পজিশনই নেই, তো ইকুয়াল পজিশনে যেহেতু নেই কাজেই এটা কিন্তু হবে না। সো এটা তোমাদের গতকালই বলেছিলাম। হি হ্যাজ দ্য পাওয়ার টু ডিজলভ দ্য লেজিসলেচার, হি হ্যাজ দ্য পাওয়ার টু ডিজলভ দ্য লেজিসলেচার, না লেজিসলেচার ভেঙে দেওয়ার ক্ষমতা নেই, কারণ এই সেপারেশনটা তাদের মধ্যে কিন্তু করা হয়েছে। কিন্তু আমাদের কিন্তু চাইলে মানে কমপ্লিট লেজিসলেচারকে ভেঙে দিতে পারেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, কিন্তু তিনি চাইলে লোকসভাকে ভেঙে দিতে পারেন। তিনি কিন্তু রাষ্ট্রপতিকে যদি অ্যাডভাইস করেন যে আমাদের লোকসভাটা ভেঙে দাও, তাহলে কিন্তু লোকসভাতেই ভেঙে দিতে পারেন, ভেঙে দিয়ে হয়তো নতুন করে আবার এখানে ইলেকশনস ফর্ম করতে পারে, ইলেকশনসের জন্য হয়তো কল করাতে পারেন। সো এগুলো আমরা সেখানে দেখতে পাই, কিন্তু আমেরিকার ক্ষেত্রে সেই জিনিসটা হয় না। তিনি যেহেতু সেপারেশন অফ পাওয়ার রয়েছে, তিনি এখানে এগুলো করাতে পারেন না। ওটার একটা নির্দিষ্ট নিয়মে সেটার ইলেকশনস হয়, নির্দিষ্ট নিয়মে সেখানে তাদের সেখানে রিটায়ারমেন্ট হয়, নির্দিষ্ট নিয়মে সব কিছু হয়, এবং তিনি সেখানকার যেহেতু পার্টি নয়, কাজে তিনি এই কথাটা বলতেও পারে না, তার কিছু যায় আসে না, তিনি কমপ্লিটলি আলাদা। 27 নম্বর দেখো কি বলছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাস 38th প্রেসিডেন্ট গেরাল্ড রুডলফ ফোর্ড। তো এখানে কি বলছে যে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, আচ্ছা তো দেখো কি বলেছে এখানে, গেরাল্ড রুডলফ ফোর্ড ইজ দ্য অনলি নমিনেটেড প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সোফার। তো তিনি একমাত্র এখানে নমিনেটেড ক্যান্ডিডেট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, ভালো করে দেখে নাও যে নমিনেটেড হয়েছেন একমাত্র রাষ্ট্রপতি তিনি, ঠিক আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে। এটা আমরা জানি যে তিনি ইলেক্টেড হননি, নমিনেটেড হয়েছিলেন। আর দ্বিতীয় হচ্ছে হি ওয়াজ দ্য স্পিকার অফ দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হোয়েন হি ওয়াজ নমিনেটেড ভাইস প্রেসিডেন্ট। এটা এখানে ঠিক নয় বলছে। সো এর একটা ইনফরমেশনটা ভালো করে দেখে নাও, রাজস্থানে এসেছে, খুব কাজে আসবে। এরপর চলে আসো 28 নম্বর কোয়েশ্চেন্স, হুইচ অফ দ্য ফলোইং thinkers argued that the separation of power is really just the convenience of the legislature, not the immutable dogma. It can never be practical in the harsh sense. তো এটা একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন্স হয়ে গেছে, এখানে এক প্রকার সেপারেশন অফ পাওয়ার নিয়ে বলেছে। তো ভালো করে দেখে নাও, ল্যাস্কির কথা বলেছে। ল্যাস্কির বিখ্যাত বইটার নাম কি, বারবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে, ওটা ভালো করে মনে রাখো তাহলেই হবে। কি বইটার নাম? গ্রামার অফ পলিটিক্স। খুব গুরুত্বপূর্ণ বই, একাধিকবার পলিটিক্যাল থিওরি থেকে জিজ্ঞেস করেছে, তো ভালো করে এটা মনে রাখবে। চলে আসো এখানে 29 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং টার্মড ফেডারেল সিস্টেম অ্যাজ সেলফ রুল প্লাস শেয়ার্ড রুল। তো হু অ্যামং দ্য ফলোইং টার্ম ফেডারেল সিস্টেম অ্যাজ সেলফ রুল প্লাস শেয়ার্ড রুল। সেলফ রুল মানে নিজেই নিজেকে শাসন করবে, অর্থাৎ রাজ্যগুলো নিজেই নিজেকে শাসন করতে পারে। আবার শেয়ার্ড রুল মানে হচ্ছে যে তারা ভাগাভাগিভাবে সেখানে শাসন করবে, অর্থাৎ তারা নিজেরা নিজেকে যে মানে কমপ্লিটলি শাসন করতে পারবে না, তারা একটা ইউনিটির মধ্যে থাকলে নিজেদেরকে যে শাসন করতে সুবিধা হবে, নিজেদের সিকিউরিটিটাকেও এনশিওর করাটা সুবিধা হবে, তো সেই জায়গা থেকে তারা এখানে শেয়ার করে দিয়েছে কিছুটা। তো এইটা বলার চেষ্টা করেছেন ড্যানিয়েল ইলাজার। তো ভালো করে দেখে নাও এই কোয়েশ্চেন্সগুলো, একটু খুব মনে হচ্ছে ইম্পর্টেন্ট। ফিলিবাস্টারিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইউএসএ, নতুন করে বলার কিছু নেই, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে এসেছে, ভালো করে দেখে নিও। ফিলিবাস্টারিং এর কনসেপ্ট বললাম তোমাদের। হুইচ অফ দ্য ফলোইং প্রিন্সিপাল অপারেট ইন আ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। তো রাষ্ট্রপতি শাসিত সরকারে আমরা কোন ধরনের নীতিকে দেখতে পাই, বলতে পারো, অপারেট করতে দেখতে পাই, কার্যক্ষেত্রে দেখতে পাই। সো এখানে দেখো বলছে যে প্রেসিডেন্ট হ্যাজ রিয়েল পাওয়ার, এটা ঠিক, মানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট যখনই বলবে তখন রাষ্ট্রপতিরই সমস্ত ক্ষমতা আছে, এখানে নমিনাল বলে তিনি আর কনসিডার হন না, তিনি রিয়েল পাওয়ারের অধিকারী হিসেবেই কনসিডার হন, কারণ এখানে তো কোনো প্রধানমন্ত্রী নেই, তো কাজেই তিনিই তো তার রিয়েল পাওয়ারটা এনজয় করবেন। কিন্তু আমাদের দেশে যেহেতু প্রধানমন্ত্রী আছে, তাই আমাদের দেশে কিন্তু আবার দেখবে সেই পাওয়ারটা কিন্তু
মানে রাষ্ট্রপতি নমিনাল পাওয়ার এনজয় করে, কিন্তু রিয়েল পাওয়ারটা এনজয় করে কিন্তু প্রধানমন্ত্রী। সো এটা বা ক্যাবিনেট, ইন জেনারেল ক্যাবিনেট, কাউন্সিল অফ মিনিস্টার্স বলতে পারো। প্রেসিডেন্ট ইজ রেসপন্সিবল টু লেজিসলেচার, না, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় প্রেসিডেন্ট কিন্তু ওই আইনসভার কাছে দায়বদ্ধ নয় তিনি, কারণ আইনসভার তো তিনি পার্টই নন, আইনসভার পার্ট না হলে তিনি দায়বদ্ধ হবেন কেন? তো তিনি কমপ্লিটলি বাইরে, তো আর সেপারেশন অফ পাওয়ার আছে, তো কাজে তিনি দায়বদ্ধের তো কোনো প্রসঙ্গই আসে না। সেপারেশন অফ পাওয়ার এখানে দেখো কি বলেছে, সেপারেশন অফ পাওয়ার এখানে কি বলেছিল, হুইচ অফ দ্য ফলোইং প্রিন্সিপাল অপারেট ইন দ্য প্রেসিডেন্ট সংক্রান্ত, তাহলে 1, 3, 4 বলেছে, তাই তো? এটা 1, 3, হ্যাঁ 2 তো হবে না, 3, 4, তাই বলে এখন কনফিউশনে চলে এসেছিলাম। 3 নম্বর দেখো কি বলছে, সেপারেশন অফ পাওয়ার। সেপারেশন অফ পাওয়ার তো আছেই, গতকালই ক্লাসে বলছি, একাধিকবার বললাম। প্রেসিডেন্ট ইজ নট জাস্ট রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার, প্রেসিডেন্ট ইজ নট রেসপন্সিবল টু লেজিসলেচার। তো দেখো এখানে বলেছে রেসপন্সিবল আর এখানে বলেছে নট রেসপন্সিবল, একই কথা, ওখানে হ্যাঁ বলেছে ওখানে না বলেছে। এখন তার মানে এই 2 আর 4-এর মধ্যে কনফিউশনসটা তোমার হলেই তুমি উত্তরটা পেয়ে যাবে, আর ম্যাক্সিমাম যেহেতু 3টেই ঠিক হবে, কাজে তুমি ধরে নাও সবগুলো পড়ার প্রয়োজনে নেই তোমার, এই 2 আর 4-এর মধ্যে যে কোনো একটাকে বেছে নাও, তাহলেই দেখবে তুমি সঠিক উত্তরটা হয়তো বেরি করতে পারবে। তো এখানে বলেছে নট রেসপন্সিবল, নট রেসপন্সিবল, তার মানে ঠিক, হ্যাঁ তারা যেহেতু সেপারেশন অফ পাওয়ার আছে তিনি দায়বদ্ধ নন, পার্লামেন্টে তিনি তো পার্টি নন, বা কংগ্রেসে তিনি পার্টি নন, তো তাহলে দায়বদ্ধতারও প্রসঙ্গ তার আসে না, তাহলে এটা ঠিক হবে, এই কারণে এটা ভুল। তো 2টাকে বাদ দিলে বাকি পড়ে থাকছে যেগুলো সেগুলো সঠিক হয়ে যাবে। তো দেখো এইভাবে উত্তরটা বেরিয়ে আসছে। সার্কিট কোর্ট অফ আপিল ইজ দ্য ফিচার অফ হুইচ অফ দ্য ফলোইং। তো সার্কিট কোর্টের কথা গতকাল তোমাদের বলছিলাম যে অনেক ধরনের কোর্ট ব্যবস্থা তাদের আছে, আমাদের দেশে যেমনটা হায়ারার্কিক্যাল ফর্ম মেনটেন করা হয়েছে, তাদের দেশে ওই হায়ারার্কিক্যাল ফর্মটা ওই রকম ভাবে নেই, তাদের রাজ্যগুলোরও একটা সুপ্রিম কোর্ট কিন্তু আছে। তো স্বাভাবিকভাবেই, এবং তারাও বিভিন্ন বিষয়ে তারা অটোনমি এনজয় করে থাকে, তাদের সেইগুলো আর সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করা যায় না বেসিক্যালি, সেগুলো হচ্ছে ওই যুক্তরাষ্ট্রীয় ফেডারেল সুপ্রিম কোর্ট যেটা আছে সেখানে চ্যালেঞ্জ করা যায় না, অর্থাৎ আমরা যেটাকে সুপ্রিম কোর্ট বলি, তাদের দেশে যে সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করা যায় না। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাবো এটা ইউএস এর কথা, গতকালই দেখবেন নোটের মধ্যে এই শব্দগুলো মেনশন করা হয়েছিল। 33 নম্বর কোয়েশ্চেন্সের দিকে চোখ রাখো, কি বলছে, ইন দ্য ইউএস দ্য মেম্বার অফ ক্যাবিনেট আর অ্যাকাউন্টেবল টু দ্য প্রেসিডেন্ট, বলছে যে ক্যাবিনেটের যারা সদস্য, ক্যাবিনেটের সদস্যরা কিছুক্ষণ আগে বললাম যে যেহেতু ক্যাবিনেটের সদস্যদেরকে তিনিই অ্যাপয়েন্ট করাচ্ছেন, তিনি যেহেতু অ্যাপয়েন্ট করাচ্ছেন, এবং এরা যদি কেউ নির্বাচিত হয়ে আসেনি, এরা সবাই নমিনেটেড এক প্রকার বলতে পারো, যারা তিনি রাষ্ট্রপতি নমিনেট করলো আর জাস্ট সিলমোহরটা সেনেট দিয়ে দিল। তো এই কারণে এরা প্রত্যেকেই হচ্ছে তার নিজেদের কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ, নাকি তারা পার্লামেন্টের কাছে দায়বদ্ধ, না, রাষ্ট্রপতির কাছে তারা দায়বদ্ধ, রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ করছে। রাষ্ট্রপতি যেহেতু তাদেরকে নিয়োগ করছে এবং সেপারেশন অফ পাওয়ারের কনসেপ্ট যেহেতু আছে, তো স্বাভাবিকভাবে তারা রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ, পার্লামেন্টের কাছে নয়। কিন্তু আমাদের দেশ যদি হতো তাহলে ক্যাবিনেটের যারা মেম্বার আছেন, মিনিস্টার যাদেরকে বলি আমরা, তারা কিন্তু পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকে, এবং পার্লামেন্ট ইন জেনারেল এবং পার্টিকুলার যদি বলো তাহলে হচ্ছে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। সো আমাদের দেশে কিন্তু যেটা আছে ওদের দেশে কিন্তু তা নয়, সো এটা ভালো করে মাথায় রাখবে। 2 মেজর পলিটিক্যাল পার্টিস অফ ইউএসএ আর, তো রিপাবলিকান পার্টি আর ডেমোক্রেটিক পার্টি, একটা বাইনারি প্রসেসে তোমরা দেখবে সেখানে ইলেকশনসটা হয়ে থাকে, বারবার দেখবে যে প্রেসিডেন্টসের যে ইলেকশনস হয় সেই ইলেকশনে তোমরা দেখবে যে এই দুটো পার্টি কিন্তু বারবার ক্ষমতায় আসে, ঠিক আছে? অন্য পলিটিক্যাল পার্টি যে না তা নেই তা কিন্তু নয়, মাল্টি পার্টি সিস্টেমই তাদের মধ্যে আছে, কিন্তু মাল্টি পার্টি গভর্নমেন্ট নয়। মাল্টি পার্টি সিস্টেম আর মাল্টি পার্টি গভর্নমেন্টের মধ্যে পার্থক্য আছে, যে অনেকগুলো রাজনৈতিক দল আছে কিন্তু সেই অনেকগুলো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে না, সরকার পরিচালনা করার সুযোগ পায় না, কাজে সেই জায়গাটাকে আমরা মাল্টি পার্টি গভর্নমেন্ট সিস্টেম বলতে পারি না, সেই জায়গাটা আমাদেরকে বলতে হবে বাই পার্টি পলিটিক্যাল সিস্টেম, কারণ বারবার দুটো রাজনৈতিক দলই ক্ষমতায় আসে। কিন্তু যদি তোমরা ওই লোকাল লেভেল ইলেকশনসগুলো যদি দেখে থাকো, বা যদি পার্লামেন্টের তাদের কংগ্রেসের যে সমস্ত মেম্বার্সদের ইলেকশনসের ক্ষেত্রে যদি তোমরা দেখে থাকো, তাহলে দেখবে যে সেখানে কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টিস থেকেও কিন্তু প্রতিনিধি ইলেক্টেড হয়, মানুষ তাদেরকে কিন্তু নির্বাচনে জয়লাভ করে, যদিও সংখ্যাটা খুব কম, কিন্তু তারপর অন্যান্য পলিটিক্যাল পার্টির সদস্যরাও কিন্তু নির্বাচনে জয়লাভ করার সুযোগ পায়, এবং তারা পার্লামেন্টে বা কংগ্রেসে আসার সুযোগ পায়। তো এগুলো আমরা সেখানে কিন্তু দেখতে পাবো, বা অন্যান্য রাজ্যগুলোরও কিন্তু এরকম ছোট ছোট পলিটিক্যাল পার্টিস আছে। সো এটা ভালো করে মাথায় রাখবে বিষয়টা, যে দুটো পার্টির নাম বলেছে মানে এই নয় যে শুধুমাত্র দুটো পার্টি আমেরিকাতে আছে, না, আছে অনেকগুলোই পার্টি, কিন্তু প্রেসিডেন্টের নির্বাচনে এই দুটো পার্টি সেখানে কিন্তু বারবার নির্বাচনে জয়লাভ করে আসে। 35 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, 35 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য প্রিন্সিপাল দ্যাট ইজ রেকগনাইজড ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার, নতুন করে বলার কিছু নেই, মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কি, এটাই তো একমাত্র, বাকিগুলো তো নেই, আমরা দেখতে পাই। রুল অফ ল আছে,
রুল অফ ল আছে, কিন্তু রুল অফ ল হচ্ছে পৃথিবীর সমস্ত দেশেই রুল অফ ল আছে, কাজে এটা আমেরিকার জন্য বিশেষ একটা কিছু ক্যারি করছে তা কিন্তু নয়। কিন্তু এখানে যেহেতু আমেরিকার নামটা স্পেশালি মেনশন করেছে, সো আমাদেরকে এটা আমেরিকাতে যেটা যেটা বিশেষ সেটাকে মেনশন করতে হবে। তো সেটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। ডিরেক্ট ডেমোক্রেসি তো সেখানে নেই। ডিরেক্ট ডেমোক্রেসি একমাত্র কোন দেশে আছে? কোন দেশ? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে আছে। আর ডেমোক্রেটিক সেন্ট্রালিজম কোন দেশে আছে? বলো। পলিটিক্যাল থিওরিতে পড়োনি? পড়াইনি আমি তোমাদের ইউজিতে? ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট তো অ্যাটলিস্ট বলো, তা তোমাদের তো সিলেবাসে ছিল এগুলো। ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের কনসেপ্টটা হচ্ছে, এটা দেখবে লেনিনের নেতৃত্বে এই কনসেপ্টটা এসেছিল। লেনিন রোজা লুক্সেমবার্গ ডিবেটের, যেখানে তোমরা নিশ্চয়ই পড়েছো। তো লেনিন রোজা লুক্সেমবার্গ ডিবেটের মেন ইস্যুটা ছিল কিন্তু এটাই, ডেমোক্রেটিক সেন্ট্রালিজম, যে ডিসিশনস পাওয়ার কার হাতে থাকবে, সেখানে পার্টির হাতে থাকবে নাকি জনগণের হাতে থাকবে। তো জনগণ মানে ডেমোক্রেসি, আর পার্টি মানে হচ্ছে অল্প কিছু মানুষ, তার মানে অল্প কিছু মানুষের হাতে সেন্টার থাকবে। তো কোনটা? সো এখানে তখন তারা ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের এই আইডিয়াটিকে অ্যাডপ্ট করেছিলেন। তো জনগণ তার নিজেদের অপিনিয়নগুলো দেবে হায়ারার্কিক্যাল প্রসেসে, সেখানে একটা পিরামিডের আকারে নিচ থেকে উপর দিকে ডিসিশনসগুলো পৌঁছবে, অপিনিয়নগুলো পৌঁছবে। অপিনিয়ন যখন উপর দিকে পৌঁছবে তখন ডিসিশনসগুলো সমস্ত রকম কি করা হবে, ডিসিশনসগুলো যেগুলো আলটিমেটলি নেওয়া হবে, উপর থেকে বসে যে ডিসিশনসগুলো নেবে ওই অপিনিয়নের ভিত্তিতে, তো সেগুলোকে সবাইকে আবার নিম্ন মুখে কিন্তু সবাইকে মেনে নিতে হবে। অর্থাৎ উপর থেকে যা বলেছে সেটা মেনে নিতে হবে, আর নিচ থেকেও যে অপিনিয়নগুলো গেছে সেই অপিনিয়নের উপর বেস করেই ডিসিশন তাদেরকে নিতে হবে। সো ডিসিশন যখন নেওয়া হবে তখন নিচের লেভেলের মানুষদের কথা শোনা হবে, আর ডিসিশন যখন নেওয়া হয়ে গেল তখন নিচের লেভেলের মানুষরা তখন কিন্তু নিচের লেভেলের যারা আছে তারা উপর লেভেলের ডিসিশনটাকে মেনে চলবে। তো এইটাই হচ্ছে ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের কনসেপ্ট। এটা দেখবে সোশ্যালিস্ট কান্ট্রিজগুলিতে আছে, যেটা লেনিন রোজা লুক্সেমবার্গ ডিবেট তোমরা যখন পড়বে তখন এটা পাবে। আমি যদিও এটা তোমাদের ওই সময় পড়িয়েছিলাম, তখন বলেছিলাম, আমি জানি না তোমাদের কেন মনে নেই। পিভট টু এশিয়া ইজ দ্য স্ট্র্যাটেজিক ডক্ট্রিন অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এই ডক্ট্রিনটা একটু আমি তোমাকে দেখেই বলবো পরে, এখন আর এটা বলছি না, ঠিক আছে? পিভট টু এশিয়া ইজ আ স্ট্র্যাটেজিক ডক্ট্রিন, এটা সম্ভবত ফরেন পলিসির কোয়েশ্চেন্স হবে। সো ফরেন পলিসিতে এটা ঢোকানো হয়েছে, তখন না এটা আলোচনা করে দেবো, এটাখানে ছাড়ো, এটা পলিটিক্যাল সিস্টেমের কোয়েশ্চেন্স নয়। রিপিট হয়েছে জামিয়া মিলিয়াতে কোয়েশ্চেন্সটা আবার। এরপর চলে আসো, ইন দ্য প্রেসিডেন্সিয়াল সিস্টেম দ্য লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ব্রাঞ্চেস আর সিলেক্টেড ইন্ডিপেন্ডেন্টলি। এটাও ঠিক যে লেজিসলেচারের নির্বাচনটা নিজের মতো করে হচ্ছে, দেখতেই পাচ্ছ যে সেখানে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর তাদের নির্বাচন হচ্ছে লেজিসলেচারের, আর মানে ওই লোয়ার হাউস আপার হাউসের। আর দেখতে পাচ্ছ যে সেখানে এক্সিকিউটিভের তো নির্বাচন প্রত্যেক 4 বছর অন্তর হচ্ছে। সো আলাদা আলাদা ভাবে হয়। আমাদের দেশে কিন্তু তা হয় না। আমাদের দেশে হচ্ছে লেজিসলেচারের যে ইলেকশনসটা, মানে বিশেষ করে লোয়ার হাউসের ইলেকশনস যখন হচ্ছে তখন তারাই গিয়ে আলটিমেটলি, মানে সেখানে তারা মেজরিটি, তারাই গিয়ে আবার সেখানে কিন্তু এক্সিকিউটিভের মানে এক্সিকিউটিভ হিসেবে তারা দায়িত্ব পালন করছে। তার মানে কি, লেজিসলেচারের ইলেকশনসটা সম্পন্ন হয়ে গেলেই এক্সিকিউটিভেরও কিন্তু সেখানে ইলেকশনসটা এক প্রকার বলতে পারো সম্পন্ন হয়ে যায়। তো এটাই আমরা জানি, এটাই আমরা জেনে থাকি, আমাদের সিস্টেমটা তাই। 39 দেখো কি বলছে, দ্য কারেন্ট 2020 থেকে 24 ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস ইজ, তো এটা একটু টাইমটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? 2021-22 যেহেতু কোয়েশ্চেন্সটা এসেছিল, সো তখন অন্য কেউ ছিল, তো অন্য কেউ ওই কারণে অন্য কেউ ছিল, তো অন্য কারো নাম ছিল, কিন্তু এখন 2024-এর কোয়েশ্চেন্সটা আমার হাতে এসেছিল, তখন আমি এই কোয়েশ্চেন্সটাকে নামটা ওই কারণে বদলে দিয়েছি। এখন আবার দেখো আবার নামটা বদলে যাবে, কারণ এখানে যারা উত্তরটা দেওয়া হয়েছে কমলা হ্যারিস, তিনি আর এখন নেই, ইনি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত, তো ইনি আর পদে নেই। এখন আমরা নতুন একজনকে দেখছি, তিনি অন্য কেউ। কে? গতকাল দেখলে একটা বিতর্কতে ভিডিওটা দেখেছো যেটা দিয়েছি পোস্টে? ট্রাম্প। আরে ভাইস প্রেসিডেন্টের কথা বলছি, যে ভিডিওটা যেটা দিয়েছি সেটাতে দেখেছো যে ডিবেট করছে, যে করছে, ঝগড়াঝাটি করছে। হ্যাঁ স্যার। ঝগড়াঝাটি করছে ঝগড়াঝাটি করছে, তার মানে ওটাকে নিয়ে আমরা আলোচনা করবো, আগামীকাল আলোচনা করবো যে ঝগড়াঝাটি করতে তার কনসিকুয়েন্স কি হতে পারে, মানে বিভিন্ন দিক থেকে আমরা আলোচনা করবো, কারণ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। মানে এত বড় ডেভেলপমেন্ট, মানে এই মানে এত মানে এই 21st সেঞ্চুরিতে এত বড় ডেভেলপমেন্ট খুব কম দেখা গেছে। মানে এইরকম একটা ডিপ্লোম্যাটিক ডেভেলপমেন্ট এরকম হয়নি, মানে হতাশাজনক একটা ডেভেলপমেন্ট। সেটা কিছু কান্ট্রিজের জন্য হতাশাজনক, কিছু কান্ট্রিজের জন্য আবার সেটা কিন্তু আবার একটা বড়, মানে তাদের নিজেদের গ্লোরিকে আবার ফিরিয়ে পাওয়ার একটা বড় একটা কিন্তু সংকেত বটে, যে ওরা নিজেদের মধ্যে যেভাবে মারপিট করছে তাতে করে কিন্তু, যেমন আমাদেরই কথা বলো, যে আমাদের জন্য এটা এক প্রকার একটা মানে একটা অশনি সংকেত তো নয়,
মানে একদিকে হচ্ছে শর্ট টার্মে অশনি সংকেত হতে পারে, কিন্তু লং রানে আমাদের জন্য কিন্তু এটা একটা ভালো বিষয়। মানে যেমন বলেছে যে যুদ্ধটা যদি তুমি কন্টিনিউ চালিয়ে যাও, মানে তুমি যদি পিসে যদি না আসো, ডোনাল্ড ট্রাম্প যেটা গতকাল বলছিলেন, ভিডিওটা বারবার দেখেছি আমি, এবং আরও অনেকগুলো ভিডিও দেখেছি, তো সেখানেও আমি দেখলাম পুরোটাকে, যে যে বারবার যেটা বলছিলেন, যিনি বারবার দোষারোপ করছে যে থার্ড ওয়ার্ল্ড শুরু হয়ে যেতে পারে তোমার কারণে। কাকে দোষারোপ করছেন? না, জেলেনস্কিকে তিনি দোষারোপ করছেন। আর জেলেনস্কি এদিকে বলছে যে তোমরা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলে রক্ষা করবে, কিন্তু 2014 সাল থেকে সে চালিয়ে যাচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট আমাদের অ্যানেক্স করেই চলে যাচ্ছে, আমাদের প্রতিশ্রুতি সে ভঙ্গ করেই চলেছে, কিন্তু তোমরা আমাদেরকে রক্ষা করার যে প্রতিশ্রুতি দিয়েছো সেটা রক্ষা করছো না, তোমরা পালন করছো না। তো আমি এটাকে কিভাবে দেখবো বিষয়টিকে? সো এই নিয়ে বাদানুবাদ আমরা যেটা দেখলাম, সেটা একটা পরিষ্কার বার্তা দিয়ে দিল যে ইউরোপ ভীষণ চাপে আছে এখন, মানে ভীষণ রকমভাবে চাপে আছে। এবং দেখবে তোমরা হাঙ্গেরির যে প্রেসিডেন্ট, তোমরা দেখেছো কিনা আমি জানি না, হাঙ্গেরির প্রেসিডেন্ট মানে সবাই একজোট হয়ে কথা বলছে একদিকে, মানে ইউরোপীয় ইউনিয়নের পক্ষেই কথা বলছে, ইউরোপের পক্ষে কথা বলছে ইউরোপের দেশগুলো। আর হাঙ্গেরি যে কিনা নিজেও একটা ইউরোপিয়ান ইউনিয়নের পার্ট, সে আবার কিন্তু ডিফার করছে। তো সে ডিফার করা মানে হচ্ছে যে অনেকগুলো ডিসিশনস তাদের, যেমন হচ্ছে আনঅ্যানিমাস ডিসিশনস নিতে হয়, মানে সর্বসম্মতিক্রমে ডিসিশন নিতে হয়, যে কোন তাদের যে 28টা মেম্বার, সেই 28টা মেম্বারের 28টারই কিন্তু সম্মতির প্রয়োজন পড়ে। কিন্তু সেখানে যেহেতু এই হাঙ্গেরি এখন ডিফার করবে, মানে কোন একটা দেশ ডিফার করলেই সেখানে কিন্তু মুশকিল হয়ে যাবে। সো হাঙ্গেরি যেহেতু এখন ডিফার করছে সেখানে, তো তোমরা দেখবে যে সেখানে ইউরোপের একটা সমস্যা জায়গা কিন্তু সেখানে তৈরি হতে চলেছে। কি বলছো? 27টা মেম্বার আছে না ইউরোপিয়ান ইউনিয়নে? আচ্ছা, ইউকে বেরিয়ে যাওয়ার পর 27টা হয়েছে নাকি? আমি সংখ্যার জায়গাগুলোতে একটু দুর্বল হয়ে যাচ্ছে। কেন? কারণ যেহেতু এখন আমার তো আর পরীক্ষা দিতে হচ্ছে না, তো পরীক্ষার মানে সেন্স থেকে আমার ওগুলো কি মাথায় রাখার একটা তাগিদ ছিল। এখন পরীক্ষার এখন যেহেতু ওই তাগিদটা নেই, তো কাজে ওই জায়গাটা একটু দুর্বল হয়ে যাচ্ছে, আমি ফিল করছি নিজেও ব্যাপারটা। ঠিক আছে, ইনফরমেশনগুলো লুজ হয়ে যাচ্ছে, কনসেপ্টগুলো মাথায় থাকছে কিন্তু ইনফরমেশনগুলো একটু লুজ হয়ে যাচ্ছে। তো আবার শুরু করতে হবে, আবার দেখবে সিএসসি যখন প্রিপারেশন নিতে শুরু করবো কিছুদিনের মধ্যেই, তো তখন দেখবে আবার ইনফরমেশনগুলো চাঙ্গা হয়ে যাবে। যাই হোক, তো এখানে তোমরা দেখবে যে এটা কিন্তু আমরা দেখলাম। তো এখন আমাদের জন্য একটা বড় এখন যদি যুদ্ধ শুরু হয়, তাহলে আমাদের জন্য হয়তো একটা ক্ষতি, শর্ট টার্মে ক্ষতি, তবে এই ক্ষতিটা, কারণ আমরা জানি যে ইউরোপ এইভাবেই দুর্বল হয়েছে। ইউরোপ তো অনেক শক্তিশালী ছিল আরো অনেক আগে, কিন্তু ইউরোপের দুর্বলতার কারণ হচ্ছে যে তারা নিজেদের মধ্যে মারপিট করেছে, ঝগড়াঝাটি করেছে বলে, তাই তো? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করেছে বলে, তো সেখানে তাদের ক্ষতি হয়েছে। এবং আমরা যেহেতু তাদের একটা পার্ট ছিলাম, আমরা যেহেতু তাদের মানে সরাসরি আমাদের স্বাধীনতা বলে তো কিছু ছিল না, তাই আমাদের ক্ষতি হয়েছে। কিন্তু এখন তো আমরা একটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট স্টেট, আমাদের সোভারেন্টি আছে, আমরা চাইলে সেখানে দূর থেকে বসে সেখানে হয়তো কি করতে পারি, মানে ওই বলতে পারো যে আমরা মজা নিতে পারি, যে তোমরা মারপিট করো না, আমি দেখি, এবং চাইলে আমিও তো তোমাদের ওই বুট স্যুটগুলো সরবরাহ করব, কিছু এরোপ্লেনও দিয়ে দেবো, একটু যুদ্ধ করো, আমরা দেখি যেমন আমেরিকা করছে। তো যেটা আমরা করলাম, দেখবে তোমরা আমাদের প্রচুর বুট রাশিয়াতে প্রচুর সাপ্লাই করেছে আমরা, বুট, আমাদের দেশের বুট, মানে সোলজাররা যে বুট পরে, সে শুটা যেটা পরে, তো সেই শু দেখবে আমাদের দেশ থেকে প্রচুর সাপ্লাই হয়েছে, এবং আরো অনেক কিছু হয়েছে, আমাদের নিজেদের অস্ত্রও সেখানে গেছে। তো সেটাকে ওরা যেমন ইনকাম করেছে এতদিন বিক্রি করে, এবার আমরাও সেটা করতে শুরু করেছি খানিকটা। এগুলো বাস্তববাদী কথা, এটি আইডিয়ালিস্ট পার্সপেক্টিভ থেকে আবার এগুলো বলা উচিত নয়, কিন্তু নেশনসের কনসেপ্ট থেকে যদি দেখো, যেমন গ্লোবাল পার্সপেক্টিভে যে অ্যানার্কি সিচুয়েশন আছে, সেই অ্যানার্কির কনটেক্সট থেকে যদি তুমি বিষয়টাকে দেখো, তাহলে দেখবে যে না, মজা নেওয়াটাই এখন শ্রেয়, বা এটা তো মানে এটা একেবারেই বলে নিশ্চিত একটা বিষয় যে হবে, এবং তোমাকে না চাইলেও মজা নিতে হবে খানিকটা। সো আমরা ওই সিচুয়েশনে চলে আসবো তাহলে, মানে আছি, যদি ওদের মধ্যে যুদ্ধ হয় শর্ট টার্মে কিছু এফেক্ট পড়বে, কিছুটা হয়তো আমাদের ইনফ্লেশনস হবে, হ্যানো হবে, তেনো হবে, অনেক কিছুই হবে, বাট লং রানে আমাদের লাভটা হবে কি, যে ওদের কোম্পানিগুলো তো এরকম বোমা মেরে তো ধ্বংস হবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে ওরা বোমা বারুদে, আর আমরাই তখন বেঁচে থাকি যদি, তাহলে তখন আমরাই কিন্তু সাপ্লায়ার হয়ে যাবো এক প্রকার গোটা বিশ্ব জুড়ে। সো এটা একটা বড় আমাদের জন্য একটা পসিবিলিটিও বটে। তো আমরা ওই জায়গাটিকেও আমরা ভালো করে খুব অবজার্ভ করছি, ঠিক আছে জিনিসটা। তো এই অনেক অনেক কনসিকুয়েন্স হতে পারে, অনেক কিছু, গোটা বিশ্বের রাজনীতি এখন সমীকরণ বদলে যেতে পারে। তো জানি না যদি এটা মানে যেভাবে সমাধান করার কথা বলা হচ্ছে, যেভাবে তার জায়গা যেগুলো দখল করে নিয়েছে রাশিয়া, সেগুলো রাশিয়ার কাছেই থাকবে এটা বলা হচ্ছে। প্লাস হচ্ছে যে 350 বিলিয়ন যে ডলার তারা দিয়েছে, তার টাকা যেভাবে ইউএস তোলার জন্য, যেমন বলছে যে তার ওখানকার একটা খনিজ সম্পদ সে তারা নিয়ে নেবে, তাদের এটা এগ্রিমেন্ট হবে, নিজে সেটা আমেরিকা দখল নিয়ে তারা 300 বিলিয়ন ডলার তারা তোলার চেষ্টা করবে। যা বলার চেষ্টা করছে তাতে অতি সহজে কিন্তু ইউক্রেন রাজি হবে না, এবং এটা চলবে কিছুটা দিন, এবং এখানে অন্য লেভেলের একটা বিষয়টিকে হয়তো পৌঁছতে, একটা নেগোসিয়েশন হতে অনেকটা সময় লাগবে, এত সহজে সেটা মিটবে বলে মনে হচ্ছে না। তবে এটা একটা বড় বার্তা এখানে। যাই হোক, দেখা যাচ্ছে যে ইউরোপ কিন্তু মানে ভীষণ চাপে আছে। ইউরোপ চাপে থাকা মানে সেখানে আমাদের কিন্তু একটা বড়, আবার কিন্তু একটা স্বাধীনতার জায়গা কিন্তু বেরিয়ে আসছে, বা আমাদের নিজেদের শক্তিশালী হওয়ার একটা কিন্তু বড় একটা স্কোপ তৈরি হচ্ছে। সো এগুলো আমাদের বুঝতে হবে।
যাই হোক, এগুলো অনেক কিছুই হতে পারে, এগুলো নিয়ে আমরা লম্বা চর্চা করব, বাট এখানে নয়। তো এখানে আমরা দেখতে পাবে যার নামটা এখানে হওয়া উচিত তার নামটা এখানে নেই। কি নাম? কি কি দেখলে ভিডিওটাতে? 3 জন ছিলেন, ডিবেট করছিলেন। দুজন আমেরিকা ছিলেন আর একজন হচ্ছে ইউক্রেনে ছিলেন। ইউক্রেনে যিনি ছিলেন তিনি হচ্ছেন জেলেনস্কি। আমেরিকার যিনি প্রেসিডেন্ট তাকে তো চেনোই, ডোনাল্ড ট্রাম্প। আর একজনের নাম কি, ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন? জেডি ভ্যান্স। তো এইটা ভালো করে জেনে নেবে, ঠিক আছে? এবং গুরুত্বপূর্ণ নাম, এবং খুব সুন্দর আর্গুমেন্টও করছিলেন। শুনে তো মনেই হলো যে পরবর্তী প্রেসিডেন্ট তো এরপর পাক্কা হয়ে গেলেন উনি। মানে যেভাবে আর্গুমেন্ট করছিলেন তিনি, যেভাবে আর্গুমেন্ট দিচ্ছিলেন, বিশেষ করে দেখবে তোমরা যে একটা অভিযোগও তিনি করলেন। ভিডিওটা দেখেছো কিনা আমি জানি না, মন দিয়ে তোমরা দেখো কিনা শব্দগুলো প্রত্যেকটা। কারণ ওরা কিন্তু সাধারণ মানুষ নয়, আমাদের মতো সাধারণ মানুষ নয়। ওরা কিন্তু যা বলছে তা কিন্তু মানে প্রত্যেকটা জিনিস অবজার্ভ করেছে, এবং ওদের মুখের একটা প্রত্যেকটা ওয়ার্ড সেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ ওদের মানে যা কিছু বলছে সেগুলো কিন্তু অস্ত্রের মতো খানিকটা বলতে পারো। তো এখানে একটা কথা বলেছিল, তোমরা নোটিশ করেছো কিনা, যে মানে প্রেসিডেন্ট তুমি এসেছিলে সেখানে পেনসিলভেনিয়াতে তুমি এসেছিলে, সম্ভবত এরকম অভিযোগ করলে যে প্রেসিডেন্ট তুমি পেনসিলভেনিয়াতে এসেছিলে, এসে সেখানে বিরোধীদের হয়ে তুমি সেখানে প্রচার করেছো। এই অভিযোগটাও কিন্তু সেখানে কিন্তু জেলেনস্কিকে করলেন যে তুমি এটা করেছো, এটা কি ঠিক করেছো? এটা তো ঠিক করোনি। তার মানে জো বাইডেনের হয়ে এক প্রকার প্রচার করেছে। আমি ওটা গুগল করে আবার পরে দেখছিলাম, আমি অনেক নিউ ইয়র্ক টাইমসেরও আর্টিকেল পেলাম, অনেক কিছু আর্টিকেল পেলাম, সেখানে আমি দেখলাম যে তিনি সেই সময় এসেছিলেন কি, মানে ওই পেনসিলভেনিয়াতে তিনি এসেছিলেন, এসে সেখানে যেখানে ওই তৈরি হচ্ছিল, ওদের ওই বোমা বারুদ কার্তুজ তৈরি হচ্ছিল, তো সেই কারখানাতে তিনি গিয়েছিলেন। সেই কারখানাতে গিয়ে সেখানে কারখানার যারা কর্মচারী আছেন তাদেরকে তিনি সাবাসী দিয়েছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন। এই তাদেরকে যখন ধন্যবাদ জানাচ্ছেন তখন এটা এক প্রকার মানে ওই পলিটিক্যাল ফিল্ডে যখন ইলেকশন, এবং টাইমটাও মেনশন করে দিচ্ছেন যে আপনি কখন করেছিলেন, সেটা হচ্ছে অক্টোবর মাসে 2024 সালের অক্টোবর, মানে তখন নির্বাচনের তখন কিন্তু একটা বড় তখন সেখানে একটা ঘণ্টাধ্বনি বেজে গেছে তাদের দেশে, জোর কদমে ইলেকশনের মানে প্রচার চলছে। আর সেই সময় তিনি ওখানে গিয়ে ওখানকার কর্মীদের তিনি প্রশংসা করছেন, আর তার ফায়দাটা গিয়ে বারে বারেই কিন্তু লুটে নিচ্ছে কে? জো বাইডেন। কেন? কারণ এটা কিন্তু বুঝিয়ে দিলেন যে তোমরা আমাদেরকে এই অস্ত্রগুলো দিচ্ছ, এটা ঠিক, তার জন্য আমরা কৃতজ্ঞ, তোমাদেরকে আমরা ধন্যবাদ দিলাম। এটা যেমন একটা ঠিক কথা, রাশিয়াকে তাতে করে হয়তো কিছুটা জব্দ করা যাবে, এটা যেমন একটা ঠিক কথা, তেমনি ওই বার্তাটাও তিনি সাথে সাথে দিয়েছিলেন। বিশেষ করে ওই আর্টিকেলগুলোতেও ছেপেছে জিনিসটা, যে প্রচুর মানুষের তখন সেখানে দেখবে বেরিয়ে এসেছে। তিনি তো বারবার হেডলাইনের কথাও বলছিলেন গতকাল, যে হেডলাইনগুলোতে এটাই বারবার ছাপা হয়েছে যে যারা ইউক্রেনিয়ান ওখানে গিয়ে আছেন, বা অনেক ওখানকার মানুষও যারা আছেন যারা হচ্ছে ইউক্রেনকে সমর্থন করছেন, তাদের আর্গুমেন্টগুলোও সেখানে ছাপা হয়েছে সেই সময়, এবং তারা বলার চেষ্টা করছে যে ইউএসএ যে এত বড় একটা তারা যে সাপোর্ট দিচ্ছে, সাপোর্টটা তো ফ্রিতে দিচ্ছে না, তার মানে কারণ ইউএস তো বিজনেসম্যান, তো এত বড় একটা সাপোর্ট দেওয়ার পেছনে তার কিন্তু একটা বড় ইউক্রেনের যে টাকা পয়সা বা সম্পদ সেটা কিন্তু আমেরিকাতে আসছে। তো কাজে এই যে যেটা ডোনাল্ড ট্রাম্প অভিযোগটা সেই সময় করছিল যে আমরা 300-350 বিলিয়ন সেখানে দিয়ে দিলাম, এবং ওই কালকেও বলেছেন যে আমাদের নির্বোধ একজন রাষ্ট্রপতি সেটা করেছে, তোমাকে সাপোর্ট দিয়েছে, তাই না? 350 বিলিয়ন সাপোর্ট দিয়েছে। তো ওটাকে যেভাবে উড়িয়ে দিলেন, বা এর আগেও যেটা যেমন দেখবে যে ফ্রান্সের প্রেসিডেন্ট যখন হচ্ছে আমেরিকাতে গেছিলেন কিছুদিন আগেই, দেখবে তিনি অলরেডি বোধহয় 7টা প্রেসিডেন্টের সঙ্গে বা প্রাইম মিনিস্টারের সাথে তিনি অলরেডি ডোনাল্ড ট্রাম্প কিন্তু পাওয়ারে আসার সঙ্গে সঙ্গে মিটিং সেরে ফেলেছেন। সো ম্যাক্রন যখন দেখবে, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন যখন তিনি দেখবে আর আমেরিকাতে গেলেন, তখন কিন্তু এই সাংবাদিকদের সামনে কিন্তু রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই কথাটা বলেছিলেন যে ইউক্রেনের যুদ্ধে তারা কিন্তু এত বড় একটা $1 বিলিয়ন দিয়েছে, তাদের বোকা একজন রাষ্ট্রপতি এটা দিয়েছে। তখন কিন্তু সেটাকে কমপ্লিটলি কিন্তু ডিনাই করেছিলেন যে ম্যাক্রন। তিনি বলেছিলেন যে না না, এটা ঠিক নয়, ইউরোপ দিচ্ছে না, শুধু আমেরিকা দিচ্ছে তা নয়, বিশেষ করে ফ্রান্স যেটা দিয়েছে তার 60% কিন্তু অনুদান হিসেবে দিয়েছে, গ্র্যান্ট হিসেবে দিয়েছে, তার সেটা সে ফেরত নেবে না। এবং ইউরোপও কিন্তু সেটাই করেছে। কাজে আমেরিকা এই দাবিটা যদি করে যে না ইউরোপ কিছু করছে না আর আমেরিকা শুধু সব ফ্রিতে সব দিয়ে যাচ্ছে, তা তো নয়। এবং কিন্তু তিনি তো জনগণকে ওটাই বুঝিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প তো ইলেকশনে তো এটাই বুঝিয়েছিলেন, মানুষকে এটাই প্রচার করেছিলেন মানুষের সামনে, যে আমরা ইউক্রেনকে ফান্ড করছি আর ইউরোপ চুপচাপ হাত গুটিয়ে বসে আছে, ইউরোপ কিছু করছে না, নিজেদের নিরাপত্তা নিয়ে তারা নিশ্চিত ভাবছে না, আর এদিকে আমরা বিলিয়নের পর বিলিয়ন দিয়ে যাচ্ছি, আমাদের প্রেসিডেন্ট এইরকম করে সব বিলিয়ে দিচ্ছে। তো এইভাবে তিনি আমেরিকাকে নিঃস্ব করে দিচ্ছেন। তো আমরা যত সম্ভব তাড়াতাড়ি আমি যদি জিতে আসি তাহলে কি করব না, আমি সঙ্গে সঙ্গে যুদ্ধটাকে বন্ধ করিয়ে দেবো, এই কথাটা বলেছি। তো তিনি একটা ফুটেজ খেয়েছিলেন তো নির্বাচনে। কিন্তু যখন জেলেনস্কি গিয়ে আবার তখন ওইখানে দেখা করছেন, কথা বলছেন, তখন যে হেডলাইনগুলো হয়েছে সেখানে, যে বার্তাটা ইনডিরেক্টলি সেখানে গিয়ে পৌঁছলো, সেটা কিন্তু জো বাইডেনকে কিন্তু ফেভার দিয়েছে, একটা ডিভিশন তৈরি করে দিয়েছিল মানুষের মধ্যে।
অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে প্রপাগান্ডাটা ছিল সেই প্রপাগান্ডাকে কিন্তু সেখানে মিথ হিসেবে কনসিডার করেছে, যে এটা একটা ভুল জিনিস। কারণ আমেরিকা তো ফ্রিতে দিচ্ছে না, সে তো টাকার বিনিময়ে দিচ্ছে। ইউক্রেনকে তো ফ্রিতে দেবে না, তার বিনিময়ে তো সে কিছু পাবে, কারণ সে বিজনেসম্যান, আলটিমেটলি সে বিজনেস করে নেবে। এবং হলেও তাই, এই এগ্রিমেন্টটা যেটা কালকে হওয়ার কথা ছিল সেখানে কিন্তু দেখা গেছিল যে এটাই হওয়ার কথা ছিল, যে তাদের ওখানে যে একটা খনিজ সম্পদ আছে সেটা আমেরিকা সেখানে তাদের সাথে চুক্তি করে নিজেরা নিয়ে নেবে, তাতে করে তাদের যে $300 বিলিয়ন সেটা তারা পুষিয়ে নেবে। তো এই যে বিষয়গুলো, এগুলো অনেক রকমভাবে ব্যাখ্যা করা যেতে পারে, ইউএস এর কনটেক্সটে, ইউক্রেন নিজের কনটেক্সটে, ওই ইউরোপের কনটেক্সটে, রাশিয়ার কনটেক্সটে, আমাদের কনটেক্সটে, বিভিন্ন রকম কনটেক্সটে এগুলোকে আলোচনা করা যেতেই পারে। তো এগুলো ভালো করে বুঝতে হবে, এগুলো যত তাড়াতাড়ি বুঝবে, যত ইজিলি বুঝবে, তত দেখবে তোমরা গ্লোবাল পলিটিক্সটা অনেক 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 স্ট্রং হয়ে যাবে। বলো কি বলছো, কে কি বলছো? স্যার এটার উপরে কি পিএইচডি করা যেতে পারে? পিএইচডি এগুলো এগুলো হুটহাট করে বলার কথা নয়। এগুলো যেগুলো বললাম সেগুলো তোমাকে প্রমাণ করতে হবে অনেক রকম ভাবে। প্রমাণটা তুমি কোন মেথডে করবে সেটা খুব ইম্পর্টেন্ট। এখন মেথডটাই তোমার ডিসাইড করে দেবে তুমি আদৌ পিএইচডি করতে পারবে কি পারবে না এখানে বসে থেকে বা সেখানে গিয়েও। তো এগুলো নিয়ে মানে এগুলো ভাবার বিষয়, ভেবে চিন্তে আমি কথাটা বলবো, না ভেবে তোমাকে মানে এখন এই মুহূর্তে কিছু বলবো না, ঠিক আছে? চলে আসো পরের কোয়েশ্চেন্সে। তো এগুলো দেখে নিও, এখানে ওটা ভালো করে নামটা দেখে নিও, ঠিক আছে? আমি আজকে না এখানেই ছাড়ছি। আমার আজকে সারাদিনে এত কাজ করেছি, আমার মানে একটুখানি খিদেও পেয়ে গেছে, পেটে ইঁদুর সূচো দৌড়চ্ছে, ব্রেন কাজ করছে না। তো আজকে এখানেই থাক, তোমরা 10 জন আছো, বলো কি বলছো? বলছিলাম আগের দিন আপনি যে নোটটা দিয়েছিলেন না, ওখানে যে প্রেসিডেন্ট গুলো ছিল সম্ভবত 46 না কতগুলো, ওগুলো কি সব ক্রোনোলজি করে রাখবো, নাকি কোন কোন ইনসিডেন্টের সময় কোন কোন প্রেসিডেন্ট ছিল? যেমন কেউ ইমপিচমেন্টের সময় ছিল, কেউ অফিসে থাকাকালীন মারা গেছিল, কেউ ওয়ার্ল্ড ওয়ারের সময় ছিল, নাকি ওইভাবে পড়বো? সিকোয়েন্সেই মনে রাখতে পারলে খুব ভালো, কারণ এই যে দেখলে তো অলরেডি সিকোয়েন্স জানতে চেয়েছে, সো সিকোয়েন্সও মনে রাখতেই হবে, এটা একটা সাধারণ বিষয়, কমন বিষয়, সিকোয়েন্সটা মনে রাখতে হবে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ইনসিডেন্ট অনুসারে মনে রাখতে হবে, কারণ ওটাও কোয়েশ্চেন্স আসছে। হ্যাঁ, তো এই কারণেই তোমাদের পিওয়াইকিউ গুলো দেখানো, সলভ করানো, যে এইটাই ট্রেন্ড, এই ট্রেন্ডটা যেহেতু যেহেতু এটা ট্রেন্ড, কাজে তোমাকে ওইভাবেই পড়তে হবে, যে একটা সাধারণ বিষয়। হ্যাঁ, এগুলো যেভাবে দেওয়া হয়েছে ওইভাবেও মনে রাখো, আবার ট্রেন্ড মানে কি বলে ওখানকার ইম্পর্টেন্ট ইস্যু হিসেবেও সেটাকে মনে রাখো, যে কোন ইস্যুতে কে কি বলেছেন বা কেন ইম্পর্টেন্ট সে, ঠিক আছে? দুই রকম ভাবেই মনে রাখার চেষ্টা করো যতটা পারো। তবে শুরুর দিকের গুলো এতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু লেটেস্ট যেগুলো আছে, বিশেষ করে 1945-এর পর থেকে, বা ওই 1945 বলবো না, 1910-এর পর থেকে বিশেষ করে দেখে নাও, কারণ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ঘটনা থেকে যারা খুব প্রেসিডেন্ট আছেন তারা খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু করে তারপরে এখনো পর্যন্ত যারা আছেন, বিভিন্ন প্রেসিডেন্টের বিভিন্ন কনটেক্সটে গুরুত্বপূর্ণ, সেই কনটেক্সটগুলো একটুখানি দেখে নিও, তাহলেই হবে, ঠিক আছে? আর আমি গল্পগুলো বলে দেবো, চাপ নেই, তাহলে ইজি হয়ে যাবে অনেকটা। আর এই কোশ্চেনটা আমার একটু ডাউট ছিল, এটা কি স্যার মানে জো বাইডেন হবে মনে হচ্ছে আমার, এই কমলা হ্যারিস এর রাইট না না, দিয়ে? এখানে অপশনই নেই। তোমাকে তো বললাম ভিডিওটার কথা, ভিডিওটাতে দেখো যে 3 জন আছে, সেই 3 জনের মধ্যে যিনি ভালো আর্গুমেন্ট করছেন তিনি হবেন ওখানে সঠিক উত্তর। এখন তো সরকার বদলে গেছে, তো এখন তো রাষ্ট্রপতি বদলে গেছে, উপরাষ্ট্রপতি তো বদলে গেছে। তো নামটা কি বললো, ডেন্স না ফেন্স কি একটা, আমি নিজেও ভুলছি, কি বললে তোমরা নামটা? ভিডি ভেন্স না এরকম ছিল একটা। ভেন্স। জেডি ভ্যান্স। বিডি ভেন। তো ভালো করে দেখে নাও একটুখানি, নামটা আমিও ভুলছি, নতুন তো, এখন একটু মাথায় নিয়ে আসতে সময় লাগবে, বারবার পড়লে তারপর মাথায় গেঁথে যাবে সেটা। তো যাই হোক, অসুবিধা নেই, বারবার দেখো, আমিও দেখি, মাথায় গেঁথে গেলেই ভালো, কারণ জিজ্ঞেস করছে আমাদেরও আলোচনা প্রসঙ্গে বারবার যেহেতু নামটা বলতে হচ্ছে, সো ডিরেক্টলি বলতে পারলেই ভালো সেটা, তাই না? জিডি ভেন্স। ওকে, তাহলে আজকে এখানেই থাক, ভালো লাগছে না, খিদে পেয়ে গেছে, পেটে ছুঁচো দৌড়াচ্ছে, একটু খাই, কাজ করা হয়েছে সারাদিনে অনেক, ঠিক আছে? চলো তাহলে বাকিটা আমরা আগামীকাল দেখে নিই, একটু সময় লাগুক, গল্প করে করেই পড়ি জিনিসগুলো, অসুবিধা কিছু নেই, অনেকটা কাজে আসবে তোমাদের, ঠিক আছে? চলো, গুড নাইট। গুড নাইট স্যার। আর মৌলি, তুমি আমাকে কল করো। ঠিক আছে স্যার।